আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিনুল ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ প্রপার্টি ক্রয়, বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন সময়ে আমরা আপনাদের সাথে তথ্য দিই। মাঝে মাঝে প্রতি শনিবার আমরা প্রপার্টি রিলেটেড বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য পাই সেগুলো শেয়ার করি এবং প্রপার্টি রিলেটেড একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির সৌজন্যে কিছু প্রপার্টি রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করি। আজ শনিবার 30শে নভেম্বর 2024, 15ই অগ্রহায়ণ 1431। আজ আমি আপনাদের সাথে বিভিন্ন মাধ্যমে যে প্রপার্টিগুলো তথ্য পেয়েছি সেগুলো সম্পর্কে আপনাদের সাথে তথ্য শেয়ার করব। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক কর্তৃক ড্যাব যে সংশোধনী প্রস্তাবনার বিষয়ে একটি মতামত সংক্রান্ত বিষয়ে যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এটি প্রকাশ পেয়েছে 18ই নভেম্বর 2024। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং খসড়া যে বিষয়টা আছে, এই খসড়া বিষয়ে বিভিন্ন বিষয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি আমার ব্যক্তিগত কোনো মতামত শেয়ার করব না, আমি শুধু শেয়ার করব যে বিজ্ঞাপন আসছে বা বিজ্ঞপ্তিটি এসেছে সেই বিজ্ঞপ্তিটিতে কি লেখা আছে এবং খসড়া প্রস্তাবনায় কি আছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শেষে হয়তো আমার জানা মতে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সবশেষে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে বিভিন্ন মাধ্যমে সেই রিলেটেড তথ্য দিয়ে শেষ করব। শুরু করছি আজকের প্রপার্টি নিউজ। তার আগে একটু রিকোয়েস্ট, যারা দেখছেন আপনারা আপনার মতামত শেয়ার করতে পারেন, আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা জানাতে পারেন। পাশাপাশি আমি রিকোয়েস্ট করব এই পেজটি, এই লাইভ প্রোগ্রামটি বা এই ইউটিউব চ্যানেলটি আপনি শেয়ার করতে পারেন। শেয়ারের মাধ্যমে বিভিন্ন মানুষ এই সম্পর্কে কিছু তথ্য পাবে। আমার বিশ্বাস এতে অনেকেরই উপকার হবে। শুরু করছি আজকের প্রথম যে নিউজ, সেটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুক কর্তৃক প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব 2022 থেকে 2035 এর কতিপয় সংশোধনী প্রস্তাবনার বিষয়ে মতামত সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ছিল এইভাবে যে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনস্থ এলাকায় SRO নং 282 আইন 2022 এর মাধ্যমে গেজেটকৃত বিশদ অঞ্চল পরিকল্পনা 2022 থেকে 2035 এর কতিপয় সংশোধনী ও সংযোজনী গেজেট আকারে প্রকাশের পূর্বে জনসাধারণের মতামত গ্রহণের লক্ষ্যে এতদ সংক্রান্ত সংশোধনীয় খসড়া রাজুকের ওয়েব অর্থাৎ www.rajuk.gov.bd সাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 15 দিনের মধ্যে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হইল। বিশেষ দ্রব্যস্ত্র মতামত প্রেরণের জন্য ইমেল অ্যাড্রেস dirpip@dhaka.gov.bd। এই বিজ্ঞপ্তিটি দিয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক প্রশাসন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা। ফোন নাম্বার 0223390 অফিস এবং ইমেল হচ্ছে diradmin@rajuk.dhaka.gov.bd। এই বিজ্ঞপ্তিটিতে প্রকাশ হয়েছে, আমি আবারও বলছি, 18ই নভেম্বর 2024,
অর্থাৎ 18 নভেম্বর 2024 থেকে 15 দিন সময় দেওয়া হয়েছে জনসাধারণের মতামত প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে আমার মনে হয় যে আরও 2-3 দিন আছে সময়। এর মাধ্যমে আপনি আপনার মতামত এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার মতামত আমি ইমেল অ্যাড্রেসটি কমেন্টে দিয়ে দিব আপনাদেরকে। এই ইমেলের মাধ্যমে আপনার মতামত অর্থাৎ ড্যাব সংক্রান্ত যে মতামত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে ড্যাব সংশোধনী হচ্ছে এই বিষয়ে যে মতামত আপনি শেয়ার করতে পারবেন। আমার মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা এই বিষয়ে কাজ করেন তারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি রিকোয়েস্ট করব আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে বা এটা শেয়ারের মাধ্যমে, অনেক বেশি শেয়ারের মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করেন। কারণ সরকার আপনার কাছ থেকে কিছু মতামত চাচ্ছে সংশোধনের ক্ষেত্রে, যেটা অনেক বড় একটা রিয়েল এস্টেট সেক্টরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকে জানেন যে ড্যাবের কারণে অনেকে বিল্ডিং করা বন্ধ করে দিয়েছিলেন। অনেকে বলছিলেন যে ফার অনেক কম, সুতরাং বিল্ডিং বড় করা যাবে না, বেশি স্কোয়ার ফিট পাওয়া যাবে না। মানে এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো সম্বন্ধে অনেকেরই, যারা বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করেন, অনেকেরই বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছেন। একটি বিষয় না বললেই নয়, আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলেছেন যে আচ্ছা নতুন একটা প্ল্যান আসতেছে, নতুন একটা গ্যাজেট আসতেছে, তারপরে প্ল্যান পাস করব। সুতরাং নতুন প্ল্যানে নতুন গ্যাজেটে কী আসতেছে এই বিষয়টি প্রত্যেকেরই জানা দরকার যারা রিয়েল এস্টেটে কাজ করেন। তো এখন আমি যে বিষয়টি আলোচনা করব, যে খসড়া অর্থাৎ খসড়া যে প্রস্তাবনা দিয়েছে, এই প্রস্তাবনার উপরে তো মতামত দিবেন। এই খসড়ার প্রস্তাবনাটা কি আছে এই বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করব। এটি অনেক বড় বিষয়, মানে 91 পেজ। এটা আসলে সমস্তটা টু দ্য পয়েন্ট পড়াটা একটু ডিফিকাল্ট, তারপরে আমি চেষ্টা করব যতটুকু পারি কভার করার জন্য, কারণ মেন পয়েন্টগুলো হয়তো চেষ্টা করব পড়ার জন্য। পাশাপাশি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি অর্থাৎ রাজুকের যদি ওয়েবসাইটে যান তাহলে এই পুরোটাই আপনি পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি এই বিষয়ে চাইলে মতামত দেওয়ার জন্য সরকার বা রাজু কর্তৃপক্ষ আপনার কাছ থেকে কিছু প্রস্তাবনা চেয়েছে, সে বিষয়ে হয়তো আপনি মতামত দিতে পারবেন। এই জন্যই হয়তো আপনাকে এই নিউজটা পড়া দরকার। তো আমি আসলে খসড়া অর্থাৎ যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন যেটা দিয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি আমি। আর এটা আচ্ছা, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952, এটি 1953 সালে সম্ভবত এটা হয়েছে। আচ্ছা, স্যাংশন 18 এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার নিম্নরূপ বিধি প্রণয়ন করেন, যথা মানে অনেকগুলো অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে প্রারম্ভিক, সংক্ষিপ্ত শিরোনামটা একটু বলি। প্রয়োগ প্রবর্তন এই বিধিমালা ঢাকা মহানগর ইমারতের বিধিমালা 2024 নামে অভিহিত। তারপরে ঢাকা ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 সাল এর অধীন প্রণীত ঢাকা মহানগর পরিকল্পনা এক মাস্টার প্ল্যান এলাকার জন্য প্রযোজ্য হইবে। দ্য বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952, এটা অ্যামেন্ড হয়েছে 1987 সালে, 1990 সালে, 2006 সালে। আইনের আওতায় প্রণীত বিধিমালার উদ্দেশ্য ইমারত নির্মাণ সহ আনুষঙ্গিক অন্যান্য সেবা প্রদান প্রক্রিয়া, ফি ইত্যাদি নির্ধারণ, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া, নাগরিক সেবা প্রদান এবং নির্মাণ আনুষঙ্গিক বিষয়ে ব্যবস্থাপনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও দায়িত্ব নির্ধারণ, ইহা অবিলম্বে কার্যকর হইবে। আচ্ছা, 2 নম্বরে আছে সংজ্ঞাটা হচ্ছে যে বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকলে এই বিধিমালায় অকুপেন্সি বা বসবাস ও ব্যবহারের সনদপত্র অর্থবিধি 18 ও 20 এর অধীন প্রদত্ত বসবাস বা ব্যবহারের সনদপত্র, অনুমোদিত নকশা অর্থ এই আইনের বিধান অনুযায়ী কর্তৃপক্ষের কর্তৃক অনুমোদিত ইমারত বা কাঠামো বা স্থাপনার নকশা, অথরাইজ অফিসার অর্থ আইনের অধীন ক্ষমতা ও নিয়োগপ্রাপ্ত কোনো স্থপতি, পুরকৌশলী বা নগর পরিকল্পনাবিদ অথবা কোডে বর্ণিত বিল্ডিং অফিসিয়াল, অঙ্গন বা আঙ্গিনা
ভূমিতে অবস্থিত ইমারত দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে বেষ্টিত স্থায়ীভাবে উন্মুক্ত কোনো পরিসর। অগ্নি নিরাপদ সিঁড়ি অর্থ বিভিন্ন তলা হইতে ল্যান্ডিং বা লবি দ্বারা সংযোজিত অগ্নি নিরোধক উপকরণ দ্বারা নির্মিত সিঁড়ি, যাহা অগ্নি প্রতিরোধক। দরজার মাধ্যমে ইমারত বা অন্যান্য ব্যবহারিক এলাকা হইতে সুরক্ষিত এবং ইমারতের বহির্ভাগে খোলা স্থানের সহিত উন্মুক্ত থাকিবে। ব্যাখ্যা: অগ্নি প্রতিরোধক দরজা অর্থ বিশেষভাবে তৈরি দরজা, ফায়ার গ্রেড, যাহা নির্দিষ্ট সময়ের জন্য তাপ ও আগুন সঞ্চালনের প্রতিরোধক হিসাবে কাজ করে। অকুপেন্সি টাইপ অর্থ পরিশিষ্ট 3 এ ইমারতের ব্যবহার ভিত্তিক যে শ্রেণীবিন্যাস নির্ধারণ করা হইয়াছে, ইহা এবং উক্ত নির্ধারিত ধরনের ব্যবহারের সহিত সংশ্লিষ্ট আনুষঙ্গিক ব্যবহারও ইহার অন্তর্ভুক্ত হইবে। আইন অর্থ দ্য বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952, এমেন্ড 1987, 1990, 2006। আবেদনকারী অর্থ সংশ্লিষ্ট ভূমির বৈধ মালিক অথবা ভূমির বৈধ মালিক কর্তৃক আমোক্তানামা বলে আবেদনকারী হিসেবে নিযুক্ত ব্যক্তি অথবা প্রতিষ্ঠান। আবেদন অর্থ এই বিধিমালার অধীনে যে কোনো আবেদন। 10 আচ্ছাদিত স্থান অর্থ ইমারত দ্বারা ভূমি এখানে হচ্ছে ভূমি সহ উপরিভাগের আচ্ছাদিত ক্ষেত্র, যাহা পৃষ্ঠস্তরের ঠিক পরবর্তী স্তর বা তলা, তবে নিম্ন বর্ণিত স্থানসমূহ ইহার অন্তর্ভুক্ত নয়, যেমন বাগান, পারগলা, তরুশালা, জলাশয়, সুইমিং পুল, অনাচ্ছাদিত গাছের নিচের বেদি, জলাধারা, ফোয়ারা এবং আসন। জল নির্গমন ব্যবস্থা, কালভার্ট, সেপটিক ট্যাঙ্ক, শক পিট, সীমানা প্রাচীর ও ফটক, পোর্চ, উন্মুক্ত সিঁড়ি, গার্ডরুম, বিচ্ছিন্ন পাম্প হাউস, গার্বেজ স্যুট, অনাচ্ছাদিত যে কোনো ইউটিলিটি স্ট্রাকচার, কার্নিশ এবং সানসেট কর্তৃক আচ্ছাদিত স্থান। আপিল কমিটি অর্থ এ বিধিমালার অধীন নির্ধারিত আপিল কমিটি। 12 আবেদনকারীর প্রতিনিধি অর্থ নকশা প্রণয়ন ও নির্মাণ তদারকি এর জন্য কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত ডেভেলপার, পেশাদার স্থপতি, প্রকৌশলী ও পেশাদার ব্যক্তি, যাকে ভূমি মালিকের পক্ষে আবেদনকারী হিসেবে দায়িত্ব পালন করিবার উদ্দেশ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে মনোনীত। আবেদনকারীর প্রতিনিধির নিয়োগ লিখিতভাবে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ফর্মের মাধ্যমে ও স্বাক্ষরযুক্ত হইতে হইবে। আবেদনকারীর প্রতিনিধি কর্তৃক দাখিলকৃত ভূমি বা সম্পত্তির দলিলাদির সঠিকতা সম্পর্কে আবেদনকারীকে দায়ী থাকিবেন। 13 নম্বর হচ্ছে অ্যাজ বিল্ড ড্রয়িং অর্থ নির্মাণ কাজ সম্পূর্ণ হইবার পর সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি দ্বারা স্বাক্ষরিত ইমারতের বাস্তবায়িত বা নির্মিত স্থাপত্য কাঠামো, বিল্ডিং সার্ভিসের সম্পর্কিত সকল নকশা। ইমারত অর্থাৎ আইনের সেকশন 2 এর ক্লোজ নাম্বার বি এবং BNBC অধ্যায় 2 এর সংজ্ঞায়িত বিল্ডিং। 15 ইমারত নির্মাণ কমিটি, বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি অর্থ আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীন গঠিত কমিটি। ইমারতের উচ্চতা অর্থ ইমারত সংলগ্ন রাস্তার গড় উচ্চতা হইতে একটি ইমারতের সর্বোচ্চ বিন্দুর উলম্ব দূরত্ব এবং উক্ত উচ্চতা নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহ বিবেচনা করা হইবে, যথা ঢালু ছাদের ক্ষেত্রে উহার সর্বোচ্চ বিন্দু,
নান্দনিক ও অলঙ্করণের জন্য ব্যবহৃত স্থাপত্যিক উপাদানসমূহ উচ্চতার অংশ হিসাবে গণ্য হইবে। এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নিয়ে আমি একটু পরে ব্যাখ্যা দিব যে নান্দনিক ও অলঙ্করণের জন্য ব্যবহৃত স্থাপত্যিক উপাদানসমূহের উচ্চতার অংশ হিসেবে গণ্য হইবে। ঢালু এলাকার নির্মাণের ক্ষেত্রে প্লট সংলগ্ন সম্মুখ রাস্তা বা ফুটপাতের সর্বোচ্চ তলকে গ্রহণ করা হইবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত উচ্চতা, যেমন ইমারতের ছাদে অবস্থিত সিঁড়িঘর, জলাধার, স্থাপত্যিক উপাদান, লাইটিং অ্যারেস্টর, এন্টেনা বা মোবাইল টাওয়ারের ইত্যাদি সর্বোচ্চ উচ্চতা বুঝাইবে। ঐতিহ্যবাহী ইমারত অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তালিকাভুক্ত ঐতিহ্যবাহী বিশেষ ভবন সংলগ্ন ইমারতের ক্ষেত্রে নির্ধারিত উচ্চতা বা ইমারতের ছাদে অবস্থিত সিঁড়িঘরের উচ্চতা বাদে বুঝাইবে। ইমারত পরিদর্শক অর্থ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি ইমারত সংশ্লিষ্ট পরিদর্শন কাজে নিয়োজিত হইবেন। ইমারত পরিদর্শক। উচ্চতা অর্থ কক্ষের উচ্চতার ক্ষেত্রে সম্পূর্ণকৃত মেঝের উপর হইতে বাধামুক্ত ছাদের নিচতলা পর্যন্ত উলম্ব পরিমাপ। কোনো তলার উচ্চতার ক্ষেত্রে সম্পূর্ণকৃত একটি তলার মেঝের উপর হইতে অন্য তলার মেঝের উপর পর্যন্ত অথবা পরবর্তী তলা না থাকিলে ছাদ বা আচ্ছাদনের উপর পর্যন্ত উলম্ব পরিমাপ। দেওয়ালের উচ্চতা হিসাবে একটি দেওয়ালের ভূমি হইতে দেওয়ালের উপরিভাগ পর্যন্ত উলম্ব পরিমাপ। উন্মুক্ত জায়গা বা স্থান অর্থ সাইটের সর্বোচ্চ ভূমি আচ্ছাদনের বহির্ভূত অংশ যাহা ভূমিতল হইতে ঊর্ধ্ব দিকে স্থায়ীভাবে উন্মুক্ত। উন্নয়ন সত্ত্ব বিনিময় ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইট TDR। আচ্ছা, অর্থ কর্তৃপক্ষের আয়ত্তাধীন প্রেরণ এলাকা স্ট্যান্ডিং সাইট যেখানে মহাপরিকল্পনা আইন অথবা বিধিমালার দ্বারা উন্নয়ন কার্যক্রম অনুমোদিত নয় কিংবা সংরক্ষিত এলাকা যেমন উন্মুক্ত স্থান, কৃষি জমি, বন্য প্রবাহ এলাকা, পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান স্থাপনা ইত্যাদি হইতে গ্রহণ এলাকায়। রিসিভিং সাইট যেখানে মহাপরিকল্পনা আইন অথবা বিধিমালা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম অনুমোদিত। উন্নয়ন সত্ত্ব অর্থের বা সুবিধাদির বিনিময়ে স্থানান্তর করা বুঝাইবে। NOC অর্থ হচ্ছে আপত্তি নেই এ মর্মে প্রদত্ত সনদ, নো অবজেকশন সার্টিফিকেট। FRCM অর্থ হচ্ছে ফার্স্ট রিমোট কনস্ট্রাকশন মনিটরিং টুলস, যা তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রহণযোগ্য হইবে। এন্ট্রিয়াম অর্থ বহুতল ইমারত এর অভ্যন্তরে একাধিক তল বিশিষ্ট একটি বৃহৎ আয়তনের স্থান যা একাধিক তল, করিডোর বা অনুরূপ উপাদান রয়েছে এবং যাহার উপরিতল গ্লেজিং বা তল দ্বারা সম্পূর্ণ বা আংশিক আচ্ছাদিত, তবে যথাযথ বায়ু চলাচলের ব্যবস্থা থাকিতে হইবে। এয়ার ওয়েল অর লাইট ওয়েল অর্থ প্রাকৃতিক বায়ু ও আলো চলাচলের সুবিধা অর্জনের উদ্দেশ্যে ইমারতের অভ্যন্তরে অবস্থিত ঊর্ধ্ব দিকে স্থায়ীভাবে উন্মুক্ত পরিসর যাহা ইমারত দ্বারা আবদ্ধ। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স অর্থ একাধিক ভবনের মধ্যে একগুচ্ছ আবাস বা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের সমাবেশ যেখানে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা 2004 ও বিশদ অঞ্চল পরিকল্পনা অনুযায়ী সাধারণ নাগরিক সুযোগ সুবিধা
সকলের সম্মিলিত ব্যবহারের জন্য বিদ্যমান থাকে। ঐতিহ্যবাহী ইমারত বা স্থাপনা বা স্থান বা এলাকা অর্থ প্রত্নতত্ত্ব বিভাগ বা সরকার অনুমোদিত অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক গেজেটভুক্ত ঐতিহ্যবাহী ইমারত বা স্থাপনা বা স্থান বা এলাকা। কর্তৃপক্ষ অর্থ টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953, অ্যামেন্ডমেন্ট 1987 এর অধীনে প্রতিষ্ঠিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। কাজ শুরু অর্থ ইমারত নির্মাণের উদ্দেশ্যে মাটি কাটা, পাইলিং বা ভিত্তি নির্মাণ বা যে কোনো নির্মাণ, পুনর্নির্মাণ অথবা বিদ্যমান ইমারতের পরিবর্তন বা পরিবর্ধনের প্রকৃত সূত্রপাত। কার্নিশ অর্থ রোদ বা বৃষ্টি হইতে রক্ষার জন্য ইমারতের সর্বশেষ ছাদে বর্ধিত অংশ যাহা কোনো দেওয়ালের দ্বারা আবদ্ধ করা যাইবে না। কার বা লফট অর্থ ছাদ ও মেঝের মধ্যবর্তী উপর একটি ছাদ দ্বারা তৈরি ন্যূনতম 1.5 মিটার উচ্চতা বিশিষ্ট স্থান, যাহা তাপ প্রতিরোধ এবং সর্বোচ্চ ছাদের আর্দ্রতা প্রতিরোধক হিসাবে স্যানিটারি, মেকানিক্যাল কাজে, পানি সংরক্ষণ, ছাদ বাগান, সুইমিং পুল বা অনুরূপ কাজে ব্যবহৃত হইতে পারে। কোড অর্থ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC 2020। স্ট্রাকচারাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অর্থ কোনো প্রকৌশলী যিনি কাঠামো ডিজাইন বা ডিজাইন প্রণয়নে অভিজ্ঞ এবং বিধি 3737 অনুযায়ী কারিগরি ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত। কারিগরি ব্যক্তি অর্থ বিধি 34 এর অধীন তালিকাভুক্ত কোনো কারিগরি ব্যক্তি। চিমনি অর্থ ইমারতের এমন অংশ যাহার মাধ্যমে তাপ উৎপাদনকারী যন্ত্রাদি হইতে দহন ক্রিয়ার মাধ্যমে নির্গত বা উৎপন্ন বস্তুসমূহ ধূপনালীর মাধ্যমে উন্মুক্ত বাতাসে নিষ্ক্রান্ত হয়। জিওটেকনিক্যাল প্রকৌশলী অর্থ বিধি 34 এর বর্ণিত স্নাতক অথবা স্নাতকোত্তর পুরো প্রকৌশলী যাহার জিওটেকনিক্যাল বা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ IEB এর সদস্য। জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক বা প্রধান সড়ক অর্থ সংশ্লিষ্ট আইন অনুযায়ী বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বা সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক বা প্রধান সড়ক। ঝুঁকিপূর্ণ ইমারত অর্থ কোড অনুযায়ী কাঠামোগত অনিরাপদ, জরাজীর্ণ, অস্বাস্থ্যকর, অগ্নি ঝুঁকিপূর্ণ, যথাযথ জরুরি নির্গমন পথবিহীন, ভগ্নপ্রায়, যথাযথ রক্ষণাবেক্ষণবিহীন, পরিত্যক্ত, অধিবাসী ও সংলগ্ন এলাকায় জনসাধারণের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে চিহ্নিত যে কোনো ইমারত বা নির্মাণ কাজ। ঝুলন্ত পান্টার হচ্ছে অর্থ ইমারত হতে বর্ধিত একটি ঝুলন্ত সর্বোচ্চ 0.50 মিটার গভীরতা বিশিষ্ট স্থানা যাহাতে গাছপালা জন্মাতে পারে এবং যাহার ক্ষেত্রফল সংশ্লিষ্ট ফ্লোর এরিয়া 2.5% এর বেশি হইলে ফারের অন্তর্ভুক্ত হইবে। টোটাল ফ্লোর এরিয়া অর্থাৎ ইমারতের সকল ফ্লোর এরিয়ার যোগফল। ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব অর্থাৎ মহাপরিকল্পনার আওতাভুক্ত কোনো এলাকায় পরিকল্পিত উন্নয়নের জন্য বিস্তারিত স্থানিক নকশা সহ পরিকল্পনা। ডিজিটাল স্বাক্ষর অর্থ 2006 সালের ICT অ্যাক্ট এর সংজ্ঞায়িত ডিজিটাল সিগনেচার
ডিপ্লোমা স্থপতি অর্থ ওই কারিগরি ব্যক্তি যিনি স্বীকৃত কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বা কারিগরি ইনস্টিটিউট হইতে স্থাপত্য বিষয়ে ডিপ্লোমা ইন আর্কিটেকচার সনদপ্রাপ্ত ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সদস্য এবং বিধি 37 অনুযায়ী তালিকাভুক্ত। ডিপ্লোমা প্রকৌশলী অর্থ ওই কারিগরি ব্যক্তি যিনি স্বীকৃত কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বা কারিগরি ইনস্টিটিউট হইতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদপ্রাপ্ত ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্য এবং বিধি 37 অনুযায়ী তালিকাভুক্ত। নির্মাণ অর্থ যে কোনো ধরনের ইমারত বা স্থাপনা নির্মাণ, পুনর্নির্মাণ বা প্রতিস্থাপন। নির্মাণ তদারকি অর্থ বিধি 34 এর অনুযায়ী তালিকাভুক্ত সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি যিনি পূর্ণকালীন নির্মাণ তদারকি কাজে নিয়োজিত থাকিবেন। নির্মাতা অর্থ আবেদনকারী, ভূমি মালিক বা আবেদনকারী কর্তৃক নিয়োজিত নির্মাণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান। নির্মাণ অনুমোদন নকশা অর্থ এই বিধিমালার আইনে অকুপেন্সি সার্টিফিকেট প্রদানের পূর্ব পর্যন্ত নকশার সাময়িক অনুমোদন। নকশা অর্থ এই বিধিমালার অধীনে ইমারত বা স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত কোনো নকশা। নগর উন্নয়ন কমিটি অর্থ বিধি 30 এর অধীন গঠিত নগর উন্নয়ন কমিটি। তলা অর্থ ইমারতের যে কোনো ফ্লোর বা মেঝের উপরপৃষ্ঠ বা পরবর্তী ফ্লোরের সম্পূর্ণকৃত উপরিভাগ অথবা পরবর্তী ফ্লোর না থাকলে ছাদ বা অন্য আচ্ছাদনের সম্পর্কিত উপরিপৃষ্ঠ। তালিকাভুক্ত ইমারত বা স্থাপনা অর্থ নান্দনিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান অথবা আধ্যাত্মিক গুরুত্ব বহনকারী অথবা প্রত্নতত্ত্ব বিভাগ বা অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক উল্লিখিত কারণে সরকার কর্তৃক চিহ্নিত ইমারত বা স্থাপনা। পরিশিষ্ট এ অর্থ এই বিধিমালার সহিত সংযোজিত পরিশিষ্ট। প্রস্থান পথ বা এক্সিট অর্থ কোনো বিল্ডিং এর যে কোনো তলা হইতে রাস্তা বা নিরাপদ উন্মুক্ত স্থানে যাওয়ার জন্য বহির্গমন পথ। প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবস্থা বা বায়ু চলাচল ব্যবস্থা অর্থ ইমারতের দরজা জানালার মাধ্যমে বাতাসের স্বাভাবিক প্রবাহ, ঘরের অভ্যন্তরে সরবরাহ ব্যবস্থা। প্যারাপেট অর্থাৎ ন্যূনতম 1 মিটার উচ্চতা বিশিষ্ট রেলিং অথবা দেওয়াল যাহা ছাদ বা তলের চারপাশ ঘিরে তৈরিকৃত। পার্কিংয়ের স্থান অর্থ যানবাহন রাখিবার মতো আবদ্ধ বা খোলা, বিধি অনুযায়ী আচ্ছাদিত বা উন্মুক্ত পর্যাপ্ত আয়তনের জায়গা যাহার সহিত যানবাহন যাতায়াত উপযোগী পথের মাধ্যমে ভিতর ও বাহিরের রাস্তা সংযোগ থাকে। পেশাজীবী প্রতিষ্ঠান অর্থ বিধি 34 এ উল্লিখিত কোনো প্রতিষ্ঠান। পরিকল্পনাবিদ অর্থ যিনি নগর ও অঞ্চল গ্রামীণ পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স BIP এর সদস্য এবং বিধি 37 অনুযায়ী তালিকাভুক্ত। পরামর্শক অর্থ বিধি 34 অনুযায়ী তালিকাভুক্ত কোনো কারিগরি ব্যক্তি বা প্রতিষ্ঠান। প্লাম্বিং প্রকৌশলী অর্থ কোনো যান্ত্রিক বা পুরকৌশলী বাস্তুপতি বা ডিপ্লোমা প্রকৌশলী যিনি প্লাম্বিং বিষয়ে অভিজ্ঞ এবং বিধি 34 অনুযায়ী কারিগরি ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অর্থ যে কোনো পয়ঃনালী, নর্দমা, সেপটিক ট্যাঙ্ক, সোক অয়েল পরিশোধন কেন্দ্র অথবা সংশ্লিষ্ট বা অন্যান্য ব্যবস্থাদি। পাহাড় অর্থ সন্নিহিত স্থান হইতে নির্দিষ্ট আয়তনের উঁচু কোনো প্রাকৃতিক ভূখণ্ড যাহা মাটি বা পাথরের তৈরি, প্রায়শ বা বর্তুলাকার বা যাহার ঢাল খুব তীক্ষ্ণভাবে খাড়া নয়।
প্লিন্থে অর্থাৎ প্লট সংলগ্ন রাস্তার সাপেক্ষে ন্যূনতম 0.45 মিটার ও সর্বোচ্চ 1.85 মিটার এবং ফরমেশন লেভেল হইতে সর্বোচ্চ 1 মিটার উচ্চতা বিশিষ্ট মেঝে বা ভবনের মূলতল হিসাবে বিবেচ্য। পোডিয়াম অর্থ ইমারতের সম্পূর্ণ বা আংশিক বা নির্মাংশ যাহা ইমারতের সংলগ্ন রাস্তার উপরিতল হইতে 12 মিটার উচ্চতার মধ্যে সীমাবদ্ধ হইবে। প্রকৌশলী যিনি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অর্থাৎ IEB এর সদস্য এবং নিজ নিজ ক্ষেত্র অনুযায়ী পেশাগত দায়িত্ব পালনের জন্য বিধি 37 অনুযায়ী তালিকাভুক্ত। ফরম অর্থ এই বিধিমালার সহিত সংযোজিত অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরম। ফলস সিলিং এর অর্থ হচ্ছে কক্ষের উচ্চতার মধ্যে একটি মধ্যবিত্ত অতিরিক্ত ছাদ যাহা নান্দনিক কারণে বা ভান্ডার বা সার্ভিস তদারকি ইত্যাদি কাজে ব্যবহৃত হয় তবে বসবাসযোগ্য নয়। ফিন্স অর লুভার অর্থ ইমারতের একটি খাড়া বা আনুভূমিক উপাদান যাহা সচরাচর সূর্য ও বৃষ্টি হইতে রক্ষা পাইবার জন্য জানালা, বারান্দা, ব্যালকনি ও করিডোরের বহির্মুখে ব্যবহৃত হয়। ফিনিশড ফ্লোর লেভেল অর্থ মেঝের সম্পূর্ণকৃত উপরিতল। ফিনিশড গ্রাউন্ড লেভেল অর্থ জমির সম্পূর্ণকৃত উপরিতল। ফিনিশড সিলিং লেভেল অর্থ হচ্ছে ছাদের সম্পর্কিত নিম্নতল। ফুটপাথ অর্থ রাস্তার পাশে বা অন্য কোনো স্থানে পায়ে হেঁটার পথ। ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্ট অর্থ বাসযোগ্য একক আবাস যাহার মধ্যে রান্নাঘর, গোসলখানা, শৌচাগার, প্রসাধন কক্ষ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। ফ্লোর এরিয়া অর্থ দেয়াল ও অন্যান্য ভারবাহী কাঠামোর আনুভূমিক ক্ষেত্রফল সহ ইমারতের ব্যবহারযোগ্য একটি তলার ক্ষেত্রফল। ফ্লোর এরিয়া রেশিও বা ফার, আমি আবার বলছি ফ্লোর এরিয়া রেশিও বা ফার অর্থ জমির ক্ষেত্রফলের অনুপাতে ইমারতের সন্নিবেশযোগ্য মেঝের ক্ষেত্রফল। আমি আবার বলছি ফার অর্থ জমির ক্ষেত্রফলের অনুপাতে ইমারতের সন্নিবেশযোগ্য সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল যথা একটি প্লটের মাঝে তৈরি সম্পূর্ণ ফ্লোর এরিয়াকে যোগফলকে উক্ত প্লটের বিদ্যমান জমির ক্ষেত্রফল দ্বারা বিভাজনের ফল, যাহার ফর্মুলা নিম্নে দেওয়া হইল। আমি ফার সম্পর্কে আরেকবার বলি যে ফারটা কি। ফার হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও অর্থাৎ জমির ক্ষেত্রফলের অনুপাতে ইমারতের সন্নিবেশযোগ্য সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল যথা, যদি বলি একটি প্লটের মাঝে তৈরি সম্পূর্ণ ফ্লোর এরিয়ার যোগফলকে অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরের এরিয়ার যোগফলকে উক্ত প্লটের বিদ্যমান জমির ক্ষেত্রফল অর্থাৎ জমিটা কতটুকু পরিমাণ আছে অর্থাৎ উক্ত প্লটের বিদ্যমান জমির ক্ষেত্রফল দ্বারা বিভাজনের ফল, যাহার ফর্মুলা নিম্নে প্রদত্ত হইল। অর্থাৎ ফার প্রথমে লিখতে হবে ফার সকল মেঝের সম্মিলিত ক্ষেত্রফল অর্থাৎ বিধিমালার আয়ত্তায় ছাড়যোগ্য ক্ষেত্রফল সমূহ ব্যতীত। তারপরে হচ্ছে কি জমির ক্ষেত্রফল, প্রথমে হচ্ছে সকল মেঝের সম্মিলিত ক্ষেত্রফল আর জমির ক্ষেত্রফল অর্থাৎ সকল ফ্লোরের যে সম্মিলিত যে ক্ষেত্রফল ওটার সাথে ভাগ করতে হবে জমির ক্ষেত্রফল। যদি এটা হয় তাহলে ফারটা বের হবে। অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে রাস্তার জন্য ছাড়িয়ে দেওয়া জমির ক্ষেত্রফল ব্যতীত। আচ্ছা, বসত বাড়ি অর্থ স্বতন্ত্র বসবাস, রন্ধন এবং স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা সম্মিলিত এক স্বাবলম্বী বসত ব্যবস্থা যাহা এক বা একাধিক কক্ষের সমন্বয়ে গঠিত ইমারত বা ইমারতের অংশবিশেষ।
বন্যার পানির উচ্চতা বন্যার পানি উচ্চতা অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকার জন্য ভূমি অথবা নদীর সর্বোচ্চ তল থেকে বন্যাকালীন পানির উচ্চতা, যাহা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বা ফ্লাড হ্যাজার্ড ম্যাপ এ সংরক্ষিত। বসবাসযোগ্য কক্ষ অর্থাৎ লিভিং রুম, শয়ন, অধ্যয়ন বা খাওয়ার জন্য ব্যবহৃত কক্ষ, তবে বাথরুম, টয়লেট, রান্নাঘর, লন্ড্রি, ভান্ডার, করিডোর, প্যান্ট্রি, ভূগর্ভস্থ রুম, চিলেকাঠা, অনিয়মিত ব্যবহৃত জায়গা ইহার অন্তর্ভুক্ত হইবে না। বহুতল ইমারত অর্থাৎ 10 তলা বা 33 মিটার ঊর্ধ্বে যে কোনো ইমারত বা ভবন, যাহাতে উচ্চতা নির্ধারণের ক্ষেত্রে সিঁড়িঘর, লিফট, মেশিন রুম বা জলধারের উচ্চতা গণ্য করা হইবে না। ব্যালকনি অর্থ ইমারতের মূল অংশ হইতে বহির্দিকে বর্ধিত, যা প্লিন্থ হইতে ন্যূনতম 2.286 মিটার উচ্চতায় ব্যবহারযোগ্য জায়গা, যাহার ভূমি পর্যন্ত বর্ধিত কোনো অবলম্বন নাই, বাইরের দিকে নিরেট কোনো বেষ্টনী দ্বারা সম্পূর্ণ আবদ্ধ নয় এবং যাহার 3 পার্শ্ব অবাধ বা উন্মুক্ত থাকিবে। তবে শর্ত থাকে যে ব্যালকনিতে ব্যবহৃত বেষ্টনীর উচ্চতা সর্বোচ্চ 1.25 মিটার হইবে। কোনো অবস্থাতেই ইমারতের সেটব্যাকের মধ্যে এই ব্যালকনি বর্ধিত হইতে পারিবে না। কোনো অবস্থাতেই ইমারতের সেটব্যাকের মধ্যে এই ব্যালকনি বর্ধিত হইতে পারিবে না। বারান্দা অর্থ ইমারতের যে কোনো তলে অবস্থিত অংশ, যেখানে ছাদ বা সিলিং রয়েছে ও কমপক্ষে একটি দিক ব্যবহারের দিকে 2.13 মিটার উচ্চতা পর্যন্ত খোলা এবং বিধি অনুযায়ী ন্যূনতম উচ্চতা বিশিষ্ট বেষ্টনী বা গার্ড রেল দ্বারা আবদ্ধ। বিল্ডিং সার্ভিস অর্থ আলো বাতাসের চলাচল, বৈদ্যুতিক সুবিধা, সৌর বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণ, উত্তাপন বা হিটিং, অভ্যন্তরীণ শব্দ নিয়ন্ত্রণ, লিফট, গ্যারেজ, এক্সকেলেটর ও মুভিং ওয়াক স্থাপন, পানি সরবরাহ, রেন ওয়াটার হারভেস্টিং, অগ্নি নির্বাপন, ফায়ার হাইড্রেন্ট, ইমারত অটোমেশন, পয় ও পানি নিষ্কাশন, সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, গ্যাস সরবরাহ, রেটিকুলেট গ্যাস সরবরাহ সিস্টেম, টেলিফোন সংস্থাপন, ফাইবার অপটিক্যাল কেবল নেটওয়ার্ক এবং এ জাতীয় ইউটিলিটি সুবিধার সন্নিবেশ। বিদ্যমান ইমারত অর্থ এ বিধিমালা কার্যকর হইবার পূর্বে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কোনো ইমারত। বিল্ডিং সার্ভিস উইং অর্থাৎ বিধি 34 অনুযায়ী নিবন্ধিত কারিগরি ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত নকশাসমূহ, যাহাতে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকিবে। 1 নম্বর বা ক পানি সরবরাহ, রেন ওয়াটার হারভেস্টিং, পয় ও পানি নিষ্কাশন, প্রযোজ্য ক্ষেত্রে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, শিল্প বর্জ্য শোধাগার, ইটিপি, ড্রেনেজ গ্যাস সরবরাহ, রেটিকুলেট গ্যাস সরবরাহ সিস্টেম ইত্যাদি, লেআউট প্ল্যান ও উইনিং। বৈদ্যুতিক স্থাপনা, উপকেন্দ্র, বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম, সৌর বৈদ্যুতিক ইত্যাদির লেআউট প্ল্যান ও উইনিং। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি থাকে, প্ল্যান, ডিজাইন, লেআউট, লিফট, এক্সকেলেটর ও মুভিং ওয়ার্ক স্থাপন যদি থাকে, স্থাপনের ড্রয়িং। গ্যারেজ উত্তাপন, অভ্যন্তরীণ শব্দ নিয়ন্ত্রণ সংক্রান্ত উইং। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস সংক্রান্ত উইং। ফাইবার অপটিক্যাল কেবল নেটওয়ার্ক সংক্রান্ত উইং। বহুতল ইমারত ক্ষেত্রে বাধ্যতামূলক। প্রযোজ্য ক্ষেত্রে ভবনের অন্যান্য সেবাসমূহ বিস্তারিত ড্রয়িং। বিশেষ মনোনীত এলাকা অর্থ প্রাকৃতিক বা সাংস্কৃতিক গুরুত্ব বহনকারী এবং মহাপরিকল্পনার অধীনে প্রস্তুত বিশদ অঞ্চল পরিকল্পনাতে নির্দেশিত এলাকা। বিশেষ প্রকল্প অর্থ বিধি 9 এর উপর বিধি 1 উল্লিখিত বিষয়ে প্রকল্প। বিশেষ প্রকল্প অনুমোদন কমিটি অর্থাৎ বিশেষ প্রকল্পের অনুমোদন পত্র প্রদানের নিমিত্তে বিধি 31 এর অধীন গঠিত বিশেষ প্রকল্প নির্মাণ অনুমোদন কমিটি।
বেসমেন্ট অর্থ ভূগর্ভস্থ তলা, যার উচ্চতার 50% অধিক প্লট সংলগ্ন রাস্তার উপরিতল হইতে ন্যূনতম 1 মিটার গভীরতায় অবস্থিত। ভূমি আচ্ছাদন অর্থ ইমারত দ্বারা আবৃত জমির পরিমাণ, যাহা শতকরা হার হিসাবে উল্লিখিত হইবে। ভূমি আচ্ছাদন বিধিমালার আয়ত্তায় ছাড়যোগ্য ক্ষেত্রফল বাদে ইমারত দ্বারা জমির আবৃত এলাকা ইন্টু 100 জমির ক্ষেত্রফল প্রযোজ্য ক্ষেত্রে রাস্তার জন্য ছাড়িয়ে দেওয়ার জমির ক্ষেত্রফল ব্যতীত। এইটাকে বলা হয় গ্রাউন্ড কভারেজ। আমি জিনিসটা আবার ক্লিয়ার করি। ভূমির আচ্ছাদন এর ইংরেজিতে গ্রাউন্ড কভারেজ। গ্রাউন্ড কভারেজটা হচ্ছে বিধিমালার আয়ত্তায় ছাড়যোগ্য ক্ষেত্রফল বাদে ইমারত দ্বারা জমির আবৃত এলাকা এর সাথে গুণন 100 ভাগ জমির ক্ষেত্রফল। পরিকল্পনা অনুমোদনপত্র প্ল্যানিং পারমিট পূর্বের বিধিমালায় ভূমি ব্যবহার ছাড়পত্র বা এলইউসি অর্থাৎ ক্ষেত্রমত কর্তৃপক্ষ কর্তৃক টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 এটা হচ্ছে 13/1953 এর অধীন প্রণীত মহাপরিকল্পনা এবং মহানগরী, বিভাগীয় শহর, জেলা শহর, পৌর এলাকা সহ দেশের সকল পৌর এলাকায় খেলার মাঠ, উন্মুক্ত স্থান, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000 সনের 36 নং আইন ও সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিমালার আলোকে প্রদত্ত পরিকল্পনা অনুমোদন সম্পর্কিত পত্র। ভূমি জরিপকারী ল্যান্ড সার্ভেয়ার অর্থাৎ কোনো কারিগরি ব্যক্তি যিনি ভূমি জরিপকারী হিসেবে বিধি 37 এর উল্লিখিত কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত। মহাপরিকল্পনা অর্থাৎ টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 এর অধীন প্রণীত সর্বশেষ অনুমোদিত পরিকল্পনা। মেজানাইন তালা হচ্ছে মেজানিন ফ্লোর বা যে কোনো কক্ষের মেঝে ও ছাদের অন্তর্ভুক্ত এক বা একাধিক আংশিক তলা, তবে ইহা মেঝের আয়তনের 1/3 এর অধিক হইতে পারিবে না। ইমারতের তলা গণনা করিবার ক্ষেত্রে মেজানাইন তলাকে ইমারতের তলা হিসাবে গণ্য করা হইবে না, কিন্তু মেজানাইন তলার প্রযোজ্য অংশ ফারভুক্ত ক্ষেত্রফলের অন্তর্ভুক্ত হইবে। মেজানাইন যে বিষয়টা, এটা অনেকে হয়তো জানে, অনেকে জানে না। আমি জিনিসটা আরেকটু বলি। মেজানাইন তলা যে কোনো কক্ষের মেঝে ও ছাদের অন্তর্ভুক্ত এক বা একাধিক আংশিক তলা, তবে ইহা মেঝের আয়তনের 1/3 এর অধিক হইতে পারিবে না। মেঝের আয়তনের 1/3 এর অধিক হইতে পারিবে না। ইমারতের তলা গণনা করিবার ক্ষেত্রে মেজানাইন তলাকে ইমারতের তলা হিসাবে গণ্য করা হইবে না, কিন্তু মেজানাইন তলার অংশ ফারের ভুক্ত ক্ষেত্রফলের অন্তর্ভুক্ত হইবে। মেঝে অর্থ ভূমির আনুভূমিক ইমারতের তলা। যান্ত্রিক বায়ু চলাচল ব্যবস্থা অর্থ যান্ত্রিকভাবে কোনো ইমারত বা উহার অংশ বিশেষ বাতাস প্রবাস অথবা প্রয়োজনে বাতাস বাহির করিয়া দেওয়ার ব্যবস্থা। রাস্তা অর্থ ভূমি জরিপ ম্যাপ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, মিউনিসিপ্যালিটি বা সমজাতীয় নাগরিক সুবিধা প্রদানকারী কোনো সংস্থার ম্যাপ বা রেকর্ডভুক্ত চলাচলের পথ, সকল ধরনের সড়ক, মহাসড়ক পথ, বিদ্যমান সড়ক সংলগ্ন ফুটপাত, ড্রেন অথবা পথ নির্মাণের জন্য নির্ধারিত স্থান। রাস্তার প্রস্থ অর্থাৎ রাস্তা সংলগ্ন ড্রেন, ফুটপাত ইত্যাদি সহ রাস্তার সর্বমোট বিস্তার। রাস্তার প্রস্থ বিবেচনার জন্য রাস্তার উভয় পাশে প্লট হইতে প্লটের মধ্যবর্তী উন্মুক্ত দূরত্ব এবং ওই রাস্তাকে নিকটবর্তী গণপরিবহনের ব্যবস্থার সাথে সংযুক্ত হইতে হইবে। রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প বা প্রকল্প অর্থ ডেভেলপার কর্তৃক বেসরকারি আবাসিক বা প্রাতিষ্ঠানিক বা বাণিজ্যিক বা শিল্প বা প্লট উন্নয়ন ও বরাদ্দকরণ এবং রিয়েল এস্টেট নির্মাণ, ক্রয় বিক্রয়, বরাদ্দ ইত্যাদির জন্য গৃহীত প্রকল্প বা প্রকল্পসমূহ।
সরকারের উদ্যোগে রিয়েল এস্টেট নির্মাণ, ক্রয় বিক্রয়, বরাদ্দ ইত্যাদির জন্য গৃহীত প্রকল্প বা প্রকল্পসমূহ। সংযুক্তি অর্থ এই বিধিমালায় সংযুক্তি, সংশোধন বা পরিবর্তন অর্থ এক ব্যবহার হইতে অন্য ব্যবহারের পরিবর্তন বা অন্য কোনো কাঠামোগত পরিবর্তন, যেমন ইমারতের ক্ষেত্রফল বা উচ্চতার সহিত সংযোজন, অংশবিশেষ অপসারণ এবং কোনো দেওয়াল, কলম, বিম, সিঁড়ি, লিফট, মেঝে নির্মাণ কর্তৃক অপসারণের মাধ্যমে কাঠামো কোনো পরিবর্তন, কোনো প্রবেশপথ, পরিগমন পথে পরিবর্তন বা বন্ধ করা অথবা যে কোনো উপকরণ ও সরঞ্জাম পরিবর্তন। সংযোজন অর্থ ইমারতের মেঝের ক্ষেত্রফল, উচ্চতা বা ঘন আয়তনের সহিত সংযুক্তিকরণ। সংরক্ষিত এলাকা অর্থাৎ বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেল এরিয়া প্ল্যান এর চিহ্নিত সংরক্ষিত এলাকা। সারণী অর্থ বিধিমালার কোনো সারণী। সেটব্যাক, এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটব্যাক অর্থ প্রতিটি ইমারতের সম্মুখে, পার্শ্বে এবং পশ্চাতে ন্যূনতম উন্মুক্ত স্থান। সেটব্যাক অর্থ হচ্ছে প্রতিটি ইমারতের সম্মুখে, পার্শ্বে এবং পশ্চাতে ন্যূনতম উন্মুক্ত স্থান। সেটব্যাক লাইন অর্থ প্লটে বা সাইটে প্রস্তাবিত বিদ্যমান বা ইমারতের চতুর্দিকে অনুমোদনযোগ্য বা অনুমোদিত সীমারেখা। সার্ভিস কক্ষ অর্থ বসবাস ব্যতীত অন্যান্য কক্ষ বা আবৃত স্থান, যেমন পার্কিং এরিয়া, ইলেকট্রোমেকানিক্যাল সহায়ক কক্ষ, এয়ার কন্ডিশন প্লট, বিল্ডিং সার্ভিসের জন্য সংরক্ষিত স্থান, রেটিকুলেটেড গ্যাস সরবরাহ কক্ষ, মেডিকেল গ্যাস কক্ষ, জেনারেটর এর জন্য নির্ধারিত স্থান, গৃহস্থলী কাজের জন্য স্টোর রুম বা স্ট্রং রুম, সার্ভিস স্টেশন অ্যান্ড অদাহ বস্তু রাখিবার কক্ষসমূহ ইত্যাদি। সার্ভিস রোড অর্থাৎ সার্ভিসের প্রয়োজনে প্লটের সম্মুখে, পশ্চাতে কিংবা পার্শ্বে সংরক্ষিত রাস্তা বা লেন। সাইট অর্থ ইমারতের নির্মাণ, ভূমি উন্নয়ন, পুকুর খননের জন্য নির্দিষ্ট সীমারেখা বেষ্টিত স্থান। সানশেড অর্থাৎ রোদ বা বৃষ্টি রক্ষার জন্য ইমারতের বহিদেওয়ালের উপর স্থাপিত ওভারহ্যাঙ্গিং। সার্বজনীন গম্যতা অর্থ সার্বজনীন গম্যতা নীতিতে নকশাকৃত কার্যক্রমে যেখানে বিশেষ ক্ষমতা সম্পূর্ণ, বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তি বিশেষ প্রয়োজনকে আলাদা না করিয়া সকল মানুষকে সর্বজনীন প্রয়োজনকে পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়। স্থপতি অর্থাৎ যিনি স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট অর্থাৎ IAB এর সদস্য, এর বিধি 34 অনুযায়ী তালিকাভুক্ত। এটি ছিল অধ্যায় 1। এবার অধ্যায় যদি 2 ধরি, দ্বিতীয় অধ্যায় পরিকল্পনা ও ইমারত নির্মাণ অনুমোদন পত্রের আবেদন, অনুমোদন এবং বসবাস বা ব্যবহার সনদ ইত্যাদি। দ্বিতীয় অধ্যায়ে আমি আবার বলছি যে পরিকল্পনা ও ইমারত নির্মাণ, অনুমোদন পত্রের আবেদন, অনুমোদন এবং বসবাস বা ব্যবহারের সনদ ইত্যাদি। ইমারত নির্মাণ ও বসবাসের উপযোগিতা অনুমোদন পদ্ধতি। এই বিধিমালার অধীন ইমারতের নির্মাণ, উহার নকশা ও বসবাস উপযোগিতার অনুমোদন পদ্ধতি ক্ষেত্রমেদ নিম্নবর্ণিত পর্যায়ে সম্পূর্ণ হবে, যথা পরিকল্পনা অনুমোদনপত্র, নির্মাণ অনুমোদনপত্র, বসবাস বা ব্যবহারের সনদপত্র, অকুপেন্সি। তারপরে হচ্ছে উপবিধি 1 এর উল্লিখিত বিষয়ে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী নিজে বা তাহার প্রতিনিধির মাধ্যমে আবেদন করিতে পারিবেন। আবেদনপত্রের সহিত স্ক্যানকৃত মূল কাগজপত্র বা PDF বা JPG ফরম্যাট দাখিল অথবা আপলোড করিতে হইবে। পরিকল্পনা অনুমোদনপত্র, নির্মাণ অনুমোদনপত্র, বসবাস বা ব্যবহারের সনদপত্র প্রদানের আবেদনসমূহ আনুষঙ্গিক বিষয়ে ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি সম্পাদন বা নিষ্পত্তি করিতে হইবে। পরিকল্পনা অনুমোদনপত্র হচ্ছে
নির্মাণ অনুমোদনের আবেদনপত্র দাখিলের পূর্বে কর্তৃপক্ষের আয়ত্তভুক্ত যে কোনো ভূমিতে ইমারত নির্মাণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট হইতে পরিকল্পনা অনুমোদনপত্র গ্রহণ করিতে হইবে। যথা কর্তৃপক্ষের নগর পরিকল্পনা শাখা পরিকল্পনা অনুমোদন পত্রের আবেদন নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করিবে। কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পিত ও উন্নয়নকৃত সাইট অ্যান্ড সার্ভিস প্রকল্প এলাকায় প্লটের ক্ষেত্রে রাজুক অ্যাসেট বা ভূমি শাখা হইতে জমির মালিকানার বিষয়ে অনাপত্তি গ্রহণ করিতে হইবে। 3 কর্তৃপক্ষের আয়ত্তাধীন এলাকায় অবস্থিত 40 কাঠা বা উহার অধিক পরিমাণের কিন্তু 5 একরের কম কোনো ভূমিতে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ও রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে রাজুকের উপর পরিকল্পনাবিদের অনুমোদন গ্রহণ কর্মে নিষ্পত্তি করিতে হইবে। কর্তৃপক্ষের আয়ত্তাধীন এলাকায় অবস্থিত 5 একরের অধিক পরিমাণ ভূমিতে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বা ব্লক ভিত্তিক উন্নয়ন ও রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বিধি 80 এ অনুযায়ী পরিকল্পনা অনুমোদন গ্রহণ করিতে হইবে। উপবিধি 1 এ উল্লিখিত আবেদনপত্রের সহিত নিম্নবিত্ত কাগজটি দাখিল করিতে হইবে। যথা প্রস্তাবিত জমিতে আবেদনকারীর প্রতিনিধির কর্তৃক আবেদন দাখিলের ক্ষেত্রে উক্ত প্রতিনিধির অনুকূলে জমির আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র। প্রযোজ্য ক্ষেত্রে উন্মুক্ত স্কেলের অর্থাৎ 1:50, 1:100, 1:200 ইত্যাদি মানে ন্যূনতম 4টি কোঅর্ডিনেট মানসহ ডিজিটাল সার্ভে পরিমাপযোগ্য ফরম্যাট উইনে PDF, JPG এবং জমি ও সংলগ্ন রাস্তার স্থিরচিত্র। আবেদনকারীর প্রস্তাবিত উন্নয়ন কাজে ব্যবহৃত জমি বা ভবনের প্রযোজ্য ক্ষেত্রে মালিক উহার উপযুক্ত প্রমাণস্বরূপ NID, হালনাগাদ ভূমি উন্নয়ন কর, দলিল, সর্বশেষ নামজারি খতিয়ান ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্রের মূল কপির স্ক্যান কপি। আমি একটু জমির কাগজগুলো আবার বলি একটু। আবেদনকারীর প্রস্তাবিত উন্নয়ন কাজে ব্যবহৃত জমি বা ভবনের প্রযোজ্য ক্ষেত্রে মালিক উহার উপযুক্ত প্রমাণস্বরূপ ন্যাশনাল ID, হালনাগাদ ভূমি উন্নয়ন কর, দলিল, সর্বশেষ নামজারি খতিয়ান ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্রের মূল কপির স্ক্যান কপি। মিশ্র ব্যবহার শিল্প এবং 40 কাঠা বা উহার অধিক পরিমাণে ভূমিতে প্রস্তাবিত আবাসিক প্লট বা প্রকল্পের ক্ষেত্রে প্রস্তাবিত উন্নয়নের বিবরণ সম্মিলিত ধারণাগত পরিকল্পনা বা স্থাপত্যিক নকশাসহ কনসেপ্ট প্ল্যান এবং পরিশিষ্ট 4 উল্লিখিত ফি পরিশোধের প্রমাণপত্র। পরিকল্পনা অনুমোদনপত্র বা অনুমোদনের সাধারণ শর্তাবলী। পরিকল্পনা অনুমোদনপত্র কোনো উন্নয়ন বা নির্মাণ কাজের অনুমতি বলিয়া গণ্য হইবে না এবং ইহা আবেদনকারীকে কোনরূপ কাজ শুরু বা সম্পাদনের অধিকার প্রদান করিবে না। মহাপরিকল্পনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালার আলোকে অনুমোদন প্রত্যাখ্যান অথবা শর্ত সাপেক্ষে অনুমোদনের প্রদানের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা অনুমোদন নিষ্পত্তি করিতে হইবে। বিশেষ প্রকল্প অনুমোদনপত্র প্রদান বা নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক কোনো অতিরিক্ত সত্তারোপ পরিকল্পনা অনুমোদনপত্র প্রতিবন্ধকতা সৃষ্টি করিবে না। পরিকল্পনা অনুমোদনপত্র অনুমোদন প্রত্যাখ্যান ও আপিল। পরিকল্পনা অনুমোদনপত্রের আবেদন দাখিলের 30 দিনের মধ্যে কর্তৃপক্ষের নগর পরিকল্পনা শাখা আবেদন নিষ্পত্তি করিবে এবং কর্তৃপক্ষ উল্লিখিত আবেদন প্রয়োজনে যে কোনো শর্ত আরোপ সাপেক্ষে অনুমোদন বা প্রত্যাখ্যান করিতে পারিবে। আবেদনকারীর কোনো তথ্যের ঘাটতি থাকলে অথবা কোনো অতিরিক্ত তথ্যের প্রয়োজন হইলে উহা আবেদনকারীকে অবহিত করিতে হইবে এবং অনুরূপ অবহিতকরণের 30 দিন অতিবাহিত হইবার পরেও
কোনো তথ্য বা প্রদান বা জবাব দাখিল না করিলে আবেদনপত্র প্রত্যাখ্যান করা যাইবে। উপবিধি 2 অনুযায়ী আবেদন প্রত্যাখ্যান করা হইলে আবেদনকারী টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 এর স্যাংশন 75 এর একের অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ পূর্বক কর্তৃপক্ষ চেয়ারম্যান বরাবর আপিল করিতে পারিবেন। আপিল আবেদন গ্রহণের 15 দিনের মধ্যে রাজউক চেয়ারম্যান আবেদনকারীকে আপিল আবেদন অনুমোদন অথবা প্রত্যাখ্যান করিবার সিদ্ধান্ত প্রদান করিবেন এবং উক্ত সিদ্ধান্ত নগর পরিকল্পনা শাখা লিখিতভাবে অবহিত করিবেন। উপধারা 4 এর সিদ্ধান্ত বিরুদ্ধে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 এর স্যাংশন 75(2) অনুযায়ী আবেদনকারী পরিশিষ্ট 4 এর উল্লিখিত ফি পরিশোধ করিয়া কর্তৃপক্ষ বরাবর আপিল আবেদন দাখিল করিতে পারিবেন। কর্তৃপক্ষ আপিল আবেদনের গ্রহণের 30 দিনের মধ্যে আবেদন অনুমোদন শর্ত সাপেক্ষে অনুমোদন বা প্রত্যাখ্যান করিবে। অনুরূপ ক্ষেত্রে আপিল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। পরিকল্পনা অনুমোদনপত্রের কোনো শর্ত লঙ্ঘন বা মালিকানা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান হইলে পরিকল্পনা অনুমোদনপত্র বাতিল হইবে। উপবিধি 7 অনুযায়ী অনুমোদনপত্র বাতিল হইবার সঙ্গে সঙ্গে বিশেষ প্রকল্প অনুমোদনপত্র, নির্মাণ অনুমোদনপত্র ও অকুপেন্সি সার্টিফিকেটও বাতিল বলিয়া গণ্য হইবে। আবেদনপত্র বাতিলের বিষয়টি ভবন মালিক ও সংশ্লিষ্ট সকলকে কর্তৃপক্ষ কর্তৃক অবহিত করিতে হইবে। পরিকল্পনা অনুমোদনপত্রের বৈধতাকাল। পরিকল্পনা অনুমোদনপত্র প্রাপ্তির পর নকশা অনুমোদনের আবেদনের দাখিল নিমিত্তে পরিকল্পনা অনুমোদনপত্রের বৈধতার মেয়াদ হইবে সাধারণভাবে অনুমোদনের তারিখ হইতে 3 বছর। 2 নম্বর সত্ত্বে উল্লেখিত কারণে পরিকল্পনা অনুমোদনপত্র নবায়নের জন্য উপধারা 1 এর বর্ণিত সময়সীমা অতিক্রান্ত হইবার পূর্বে পরিশিষ্ট 4 এর উল্লিখিত ফি পরিশোধ পূর্বক আবেদন দাখিল করিতে হইবে। মহাপরিকল্পনা কোড ও সংশ্লিষ্ট নির্মাণ বিধির সহিত সংগতিপূর্ণ হওয়ার সাপেক্ষে কর্তৃপক্ষ অনুমোদনপত্রের সময়সীমা অতিক্রান্ত হইবার পর হইতে 1 বছরের জন্য নবায়ন করিতে পারিবে, অন্যথায় নবায়নের আবেদন প্রত্যাখ্যান করিতে পারিবে। পরিকল্পনা অনুমোদনপত্রের বৈধতা মেয়াদ উত্তীর্ণ হইয়া গেলে উপবিধি 7(1) উল্লেখিত পরিবর্তনের ক্ষেত্রে নতুন করিয়া পরিকল্পনা অনুমোদনপত্র গ্রহণ করিতে হইবে। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এবং রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প অনুমোদন 1 কর্তৃপক্ষের আয়ত্তাধীন যে কোনো এলাকায় অবস্থিত 5 একরের অধিক পরিমাণের ভূমিতে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বা ব্লক ভিত্তিক উন্নয়ন ও রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিশিষ্ট 4 এর উল্লিখিত ফি পরিশোধ পূর্বক কর্তৃপক্ষের নগর পরিকল্পনা শাখার আবেদন করিতে হইবে। এত ব্যতীত এছাড়াও বিধি 9 এর উল্লিখিত কারণে এই বিধি অনুযায়ী পরিকল্পনা অনুমোদন গ্রহণ করিতে হইবে। 2 উপবিধি 1 এ উল্লিখিত আবেদন দাখিলের সময় নিম্ন বর্ণিত পত্রাদি দাখিল করিতে হইবে, যথা 1 নম্বর বা কোঅর্ডিনেট মানসর ডিজিটাল সার্ভে 1:3960 স্কেলে সাইট প্ল্যান, প্রক্ষেপিত জনসংখ্যার আলোকে নগর পরিকল্পনা, পরিবেশ ও অন্যান্য বিষয় সংক্রান্ত পরিকল্পনাবিদ কর্তৃক প্রস্তুত ও স্বাক্ষরিত পরিকল্পনা প্রতিবেদন। জমির মালিকানা বিষয়ে জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা 2004 অনুযায়ী নাগরিক সুবিধা সম্মিলিত GIS ফরম্যাট বা লেআউট প্ল্যান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA হইতে অনুমোদিত ট্রাফিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ও ট্রাফিক সার্কুলেশন ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তর হইতে প্রাপ্ত অবস্থানগত ছাড়পত্র, সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষের অনাপত্তিপত্র
অন্যান্য যদি থাকে। আচ্ছা, উপবিধি 1-এ উল্লিখিত আবেদন প্রাপ্তির 45 কার্যদিবসের মধ্যে নগর পরিকল্পনা শাখা আবেদনপত্র ও সংশ্লিষ্ট প্রত্যাদি যাচাই বাছাই পূর্বক পরিকল্পনা অনুমোদন কমিটির অনুমোদন কর্মে অনুমোদন শর্তসহ অনুমোদন অথবা প্রত্যাখ্যান করিতে হইবে। বিশেষ প্রকল্প অনুমোদন নিম্ন বর্ণিত যে কোনো বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকল্প বিশেষ প্রকল্প হিসাবে গণ্য হইবে। এরূপ প্রকল্পের জন্য পৃথক বৃহৎ ইমারত নির্মাণ কমিটি গঠন করা যাইতে পারে। বিশেষ প্রকল্প অনুমোদন মানে নিম্নবর্ণিত যে কোনো বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকল্প বিশেষ প্রকল্প হিসেবে গণ্য হইবে এবং এরূপ প্রকল্পের জন্য পৃথক বৃহৎ ইমারত নির্মাণ কমিটি গঠন করা যাইতে পারে। 1 নম্বর, ৭৫০০ বর্গমিটারের অধিক গ্রস এরিয়া মেঝে বিশিষ্ট যে কোনো ইমারত আবাসিক ব্যতীত জাতীয় মহাসড়কের সহিত সরাসরি সংযোগ বিশিষ্ট যে কোনো ইমারত, পরিকল্পনায় নির্দেশিত 2 বা ততোধিক প্রধান সড়কের 100 মিটার সংযোগস্থলে প্রস্তাবিত স্থাপনা, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঘোষিত পরিবেশগত সংকটময় এলাকায় 250 মিটার দূরত্বে যে কোনো ধরনের নির্মাণ বা উন্নয়ন, ইটের ভাটা সহ পরিবেশ দূষণমূলক বা বিপজ্জনক ব্যবহার ভবন বা যে স্বাস্থ্যসেবা ডি সরকার কর্তৃক চিহ্নিত ঐতিহ্যবাহী ইমারত বা স্থাপনার সীমানা প্রাচীর থেকে 150 মিটার দূরত্বের মধ্যে যে কোনো নির্মাণ উন্নয়ন, মহাপরিকল্পনায় চিহ্নিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় 150 মিটার দূরত্বের যে কোনো নির্মাণ বা উন্নয়ন, মুখ্য জলস্রোতী ভূমি উন্নয়ন, মহাপরিকল্পনায় চিহ্নিত বনাঞ্চল, পাহাড়ি এলাকা অথবা পাহাড় হিসেবে দৃশ্যমান ভূমি অথবা এরূপ ভূমির 150 মিটারের মধ্যে যে কোনো ধরনের নির্মাণ, নদী তীরবর্তী 250 মিটার দূরত্বের মধ্যে যে কোনো ধরনের নির্মাণ বা উন্নয়ন এবং প্রযুক্তিগত বা পরিবেশগত কারণে এই বিধিমালার বিধানবলী সরাসরি প্রয়োগ করা যাইবে না এরূপ বৈশিষ্ট্য সম্পূর্ণ স্থাপনা। উপবিধি 1-এ বর্ণিত প্রকল্পের ক্ষেত্রে ইমারত নির্মাণ অনুমোদনপত্রের আবেদন বিধি 11 থেকে 13 অনুযায়ী নিষ্পত্তি হইবে। বিশেষ প্রকল্প এর নির্মাণ অনুমোদন নির্মাণ ফি পরিশোধ পূর্বক আবেদন, এগুলো অনেকগুলো বিষয় আছে। নির্মাণ অনুমোদনের বিধি 11 অনুযায়ী সকল প্রত্যাদি, সাইটের সীমানা, আবেদনকারীর মালিকানা, পার্শ্ববর্তী কোনো জমি যদি থাকে, রাস্তার পরিমাণ সহ সাইটের উপর অবস্থিত বর্তমান ও প্রস্তাবিত ভবন অথবা অন্য কোনো কাঠামোর অবস্থান ও ব্যবহার, সাইট সংলগ্ন ভবন, সাইটের সীমানা থেকে দূরত্ব সহ সাইট প্ল্যান, প্রস্তাবিত উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের আনুমানিক চাহিদা, বিদ্যুতের উৎস ও বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন, সাইটের সহিত সংযুক্ত রাস্তার পাশের নর্দমা, পানি নিষ্কাশনের প্রাকৃতিক জলপথ, পানি প্রবাহ ও প্রস্তাবিত পানি নিষ্কাশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন, বর্তমান বৈদ্যুতিক লাইট, পানি সরবরাহ লাইন প্রণালী যদি থাকে উহার অবস্থান ও প্রস্তাবিত সংযোগ বিষয়ক নকশা, সাইটের অবস্থানের 250 মিটারের মধ্যে সকল প্রাকৃতিক উপাদান, নদী, জলাধার, উন্মুক্ত স্থান, বাগান, পাহাড় ইত্যাদি ও ঐতিহাসিক ভবনের অবস্থান সম্মিলিত নকশা। কর্তৃপক্ষ ব্যতীত সরকারের অন্য কোনো সংস্থা কর্তৃক পরিকল্পিত ও উন্নয়নকৃত এলাকায় অবস্থিত প্লটের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনাপত্তিপত্র, সাইট সংলগ্ন সকল সড়কের নাম, ক্রস সেকশন ও ফুটপাতের অবস্থান সহ ট্রাফিক সার্কুলেশন সংক্রান্ত প্রতিবেদন এবং উক্ত প্রতিবেদন প্রণয়নে কারিগরি ব্যক্তিবর্গ, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার বা সিভিল অথবা হতে পারে প্ল্যানার, সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠানে নিবন্ধিত হইতে হইবে। সংলগ্ন সড়ক ও প্লটের গড় উচ্চতা, মিন সিল লেভেল অর্থাৎ MSL সহ মৃত্তিকা পরীক্ষা প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন, প্রক্ষেপিত জনসংখ্যা,
আলোকে নগর পরিকল্পনা, পরিবেশ ও অন্যান্য বিষয়াদি সংক্রান্ত পরিকল্পনাবিদ কর্তৃক প্রস্তুত ও স্বাক্ষরিত বা পরিকল্পনা প্রতিবেদন। সাইটের অভ্যন্তরে প্রস্তাবিত আবর্জনা সংগ্রহের স্থান ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষায়িত বর্জ্য ব্যবস্থাপনা, হাসপাতাল প্রভৃতি পর্যটক ক্ষেত্রে বা শিল্প এলাকার প্রস্তাবিত ইটিপি, এসটিপি, ডাব্লিউটিপি এর অবস্থান সহ বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত অবস্থানগত ছাড়পত্র প্রতিবেদনের ক্ষেত্রে আইন অনুযায়ী ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ হইতে অনুমোদিত ট্রাফিক সার্কুলেশন প্রযোজ্য ক্ষেত্রে, জাতীয় মহাসড়ক সংলগ্ন প্লটের ক্ষেত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের অনাপত্তিপত্র প্রযোজ্য ক্ষেত্রে। বিশেষ প্রকল্প অনুমোদন। বিশেষ প্রকল্প পরিকল্পনা ও নির্মাণ অনুমোদন কমিটি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নকশা প্রতিবেদন যাচাইকালে নিম্নবর্ণিত বিষয়াদি প্রাসঙ্গিক অন্যান্য বিষয় বিবেচনা করিয়া যথা পরিকল্পনা অনুমোদনপত্রের শর্তাবলী পালন করা হয়েছে কিনা বা কোনো অতিরিক্ত শর্তাদি প্রযোজ্য কিনা, ঐতিহ্যবাহী ইমারত সংলগ্ন বা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকার ক্ষেত্রে প্রস্তাবিত ভবনের উচ্চতা, ব্যবহার, নির্মাণকালীন সময়ের সাথে প্রস্তাবিত নির্মাণের সাহায্যতা বা ভ্যান্টেজ পয়েন্ট প্রভৃতি। পরিকল্পনা প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত প্রকল্প পারস্পরিক এলাকার সাথে সামঞ্জস্য কিনা, প্রয়োজনীয় নাগরিক সুবিধার সংস্থান করা হয়েছে কিনা, সমাবেশ, বাণিজ্যিক বা ইত্যাদি ব্যবহারের কারণে অধিক পরিমাণ যানবাহনের সমাগমের জন্য পর্যাপ্ত ট্রাফিক সার্কুলেশনের ব্যবস্থার সংস্থান করা হয়েছে কিনা, নদী তীরবর্তী বা বন্যাপ্রবণ এলাকার ক্ষেত্রে প্রকল্পের অবস্থান বন্যার প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত করিবে কিনা, প্রকল্প বাস্তবায়ন করা হইলে বন্যার পানি স্বাভাবিক উচ্চতা, গতিবেগ ইত্যাদি বৃদ্ধি পাইবে কিনা, প্রকল্প বাস্তবায়নের ফলে কোনো পরিবেশগত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হইবে কিনা বা হইলে সেক্ষেত্রে সম্ভাব্য করণীয়, বজ্র ব্যবস্থাপনা বা প্রয়োজনীয় ইউটিলিটি সরবরাহ পর্যাপ্ত কিনা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি। 2 নম্বর, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট অথবা বিশেষ প্রভাব সম্পূর্ণ কোনো প্রকল্পের ক্ষেত্রে অথবা পরিবেশের উপর বৈরী প্রভাব ফেলিতে পারে এরূপ কোনো প্রকল্পের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রকল্পের সকল নকশা জনগণের অবলোকন ও মতামতের জন্য 15 দিন যাবৎ প্রদর্শনের ব্যবস্থা করিবে। কোনো ব্যক্তি কোনো প্রকল্পে এই বিধিমালা বা অথবা বিদ্যমান অন্য কোনো আইন, বিধি বা প্রবিধির পরিপন্থী হইবে বা উহা জনগণ অথবা পরিবেশকে ক্ষতিগ্রস্ত বা বিপন্ন করিবে মনে করিলে সংশ্লিষ্ট ব্যক্তি তবে তাহার আবেদনের ভিত্তিতে উক্ত প্রকল্পের নকশাসমূহ তাহাকে পর্যবেক্ষণ করিবার সুযোগ প্রদান হইবে। জনগণের নিকট হইতে প্রাপ্ত সকল মতামত যদি থাকে বিবেচনা করত বিশেষ প্রকল্প ইমারত নির্মাণ অনুমোদন কমিটি সিদ্ধান্ত প্রদান করিবে। নির্মাণ অনুমোদনপত্র। কোনো ব্যক্তি, সরকারি, আধা সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা নতুন ইমারত বা স্থাপনা নির্মাণ করিতে বা বিদ্যমান ইমারত বা স্থাপনা পরিবর্ধন বা সংযোজন বা খনন বা ভাঙ্গিয়া ফেলিতে চাইলে আইন ও বিধি অনুযায়ী নির্মাণ অনুমোদন গ্রহণ করিতে হইবে। নির্মাণ অনুমোদনপত্রের জন্য উপবিধি 3 হইতে 14 এর উল্লেখিত তথ্য, দলিলাদি, নকশা, পরিকল্পনা অনুমোদনপত্র নির্ধারিত ফি পরিশোধপূর্বক আবেদন করিতে হইবে। প্রকল্পের আবেদনকারী এবং কারিগরি ব্যক্তি চুক্তিবদ্ধ হইয়াছে মর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্টেমে যৌথ স্বাক্ষরে অঙ্গীকারনামা দাখিল করিতে হইবে। আবেদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারিগরি ব্যক্তির নিয়োগপত্র, গভীর ভিত্তি বা ফাউন্ডেশন নির্মাণ, পাইলিং, বেসমেন্ট, ভূগর্ভস্থ তলা নির্মাণ কাজের ক্ষেত্রে রাজুকের অনুমোদিত ফর্মে আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত ইনডেমনিটি বন্ড দাখিল করিবে। আবেদনকারীকে নকশা অনুমোদনের আবেদনের সহিত স্থাপত্য, কাঠামোগত বা
মেকানিক্যাল বা প্লাম্বিং নকশা ও প্রযোজ্য ক্ষেত্রে অগ্নি নিরাপত্তা ও নির্বাপন নকশা জমা প্রদান করিতে হইবে। স্লাইড প্ল্যান বা সংশ্লিষ্ট এলাকার নকশা অনুমোদনের 1.39 সাইড স্কেলে অঙ্কিত হইবে এবং উহাতে নিম্নবর্তিত তথ্যাসমূহ থাকিতে হইবে। যে মৌজার মধ্যে সাইটটি অবস্থিত উক্ত সাইটের CSSA RS MS প্রযোজ্য ক্ষেত্রে মানচিত্রের অংশবিশেষ এবং প্রকল্পটি সরকার কর্তৃক কোনো অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়ন করা হইলে প্রকল্প এলাকার নকশার অংশবিশেষ যাহার মধ্যে সংশ্লিষ্ট সাইটের অবস্থান প্রদর্শিত থাকিবে এবং সাইট বা প্লটের দাগ নির্দেশকারী ইন্ডিকেটর বা পার্শ্ববর্তী এলাকা বা প্লট সমূহের দাগের অবস্থান 1.200 স্কেলে অঙ্কিত লেআউট ড্রয়িং যাহার মধ্যে বর্ণিত তথ্যসমূহ থাকিতে হইবে, যথা সাইটের সকল দিকের মাপ ও সীমানা, প্রযোজ্য ক্ষেত্রে সাইটের উপর স্থাপিত ভবনসমূহের পরিসীমা, ভবনসমূহের বহিস্থ অংশের মাপ, উচ্চতা, তলা সংখ্যা ও বাধ্যতামূলক উন্মুক্ত স্থানের মাপ। প্রযোজ্য ক্ষেত্রে সাইটের উপর অবস্থিত ভবন ও কাঠামোসমূহের প্রস্তাবিত বিদ্যমান অবস্থান, পুকুর বা জলাশয়ের অবস্থান, বাগান সহ অন্যান্য এলাকায় নিচু ভূমি, উন্মুক্ত তৃণভূমি, বনাঞ্চল ইত্যাদি এলাকা ও রাস্তাসমূহের নাম ও প্রস্থ, পার্শ্ববর্তী রাস্তা ও তাদের প্রস্থের সঙ্গে সম্পর্ক বিবেচনা করিয়া সংশ্লিষ্ট সাইট ও প্লটের দিকসমূহের নির্দেশক বা ইন্ডিকেশন অফ ডিরেকশন এবং সাইটের সহিত সংযুক্ত রাস্তার প্রস্থ বা ব্যক্তিগত বা নিজেদের রাস্তার ক্ষেত্রে সমগ্র রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ, রাস্তা হইতে সাইটের প্রবেশপথ বা এন্ট্রিয়েন্স নির্গমন পথ, উপর স্থাপিত গেটের অবস্থান, প্রস্তাবিত বিদ্যমান ইমারত সময়ের চারপাশে ঘিরে নর্দমা যদি থাকে অবস্থান ও পানি প্রবাহের দিক নির্দেশক, ভূগর্ভস্থ জলাধার, সেপটিক ট্যাঙ্ক, সোক টিপ, STP প্রযোজ্য ক্ষেত্রে পয়ঃনিষ্কাশন লাইনের সহিত সংযোজন সমূহের যদি থাকে অবস্থান এবং সাইটের অভ্যন্তরে বর্জ্য বা অবস্থাপনা সংস্থলের অবস্থান। একাধিক ভবন, অন্যান্য কাঠামো ও স্থাপনা অন্তর্ভুক্ত রইয়াছে এরূপ বৃহদায়ন প্রকল্পের ক্ষেত্রে একটি মহাপরিকল্পনা তৈরি করিতে হইবে, যাহার মধ্যে সকল ভবন বা কাঠামো, রাস্তাসমূহের লেআউট, ভূমির উপর অবস্থিত সকল বস্তু ও সকল ভৌগোলিক উপাদান, যথা গাছ, পাহাড়, পুকুর, জলাশয়, মাটি খনন বা মাটি ভরাট ইত্যাদি অবস্থান, পরিসীমা ও নাগরিক সুযোগ সুবিধা প্রদর্শিত থাকিতে হইবে। বেসমেন্ট ও মেজানাইন তলাসহ ভবনের সকল তলার ফ্লোর প্ল্যান 1.100 স্কেলে অঙ্কিত হইতে হইবে এবং উহাতে নিম্নবর্ণিত তথ্যসমূহ থাকিতে হইবে, যথা দরজা ও জানালার অবস্থান সহকারে সকল কক্ষ ও ফাঁকা জায়গার মাপ, আকার, অবস্থান ও ব্যবহার, সিঁড়িঘর, লিফট, কোর, র্যাম্প, জরুরি বহির্গম সিঁড়ির অবস্থান, মাপ, ছাদের পানি নিষ্কাশন ব্যবস্থা, টেরেস, লিফটের মেশিন রুম, সিঁড়িঘরের ছাদ, জরুরি বহির্গমন, ছাদে স্থায়ী জলাধার ও পানি বেরিয়ে যাওয়ার প্রদর্শকপূর্বক ছাদের নকশা, প্রযোজ্য ক্ষেত্রে প্রবেশপত্র বা নির্গমনপথ বা ড্রাইভওয়ে, পার্কিং স্থান প্রদর্শনপূর্বক পার্কিং পরিকল্পনা ও নিরাপত্তা চৌকির অবস্থান, প্রযোজ্য ক্ষেত্রে বৈদ্যুতিক ও যান্ত্রিক কক্ষের অবস্থান এবং একাধিক ভবন বা স্থাপনা রয়েছে এরূপ কমপ্লেক্সের ক্ষেত্রে যানবাহন ও পথচারীর জন্য প্রবেশপথ, অভ্যন্তরীণ চলাচলের রাস্তা, যাত্রীর জন্য গাড়ি থেকে আরোহণ গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় অংশে মাপসহ 1.100 স্কেল অনুসরণপূর্বক কমপক্ষে 2টি সেকশন লম্বালম্বি ও আড়াআড়ি তৈরি করতে হইবে, যাহার মধ্যে হইতে অন্তত একটি সেকশনকে অবশ্যই সিঁড়িঘর বা ছাদ করিতে হইবে এবং ছেদ করা নকশার নিম্ন বর্ণিত বিষয়গুলো প্রদর্শন করিতে হইবে। মেজানাইন তলাসহ প্রতিটি তলার উচ্চতা, চিলেকোঠা ও উপরে স্থাপিত জলাধার, লিফটের মেশিন রুম, ছাদের কিনারা বরাবর প্যারাপেট
এবং উচ্চতা, বর্তমান ভূমি, রাস্তা, ফুট এর প্রেক্ষিতে ইমারতের সর্বোচ্চ উচ্চতা, বিভিন্ন অংশের মাপ ও যাদের বহিস্থ দিকগুলো দেয়াল হইলে সম্প্রসারিত সেট হইবে। ভবনের সর্বোচ্চ উচ্চতা ও প্রয়োজনীয় মাপ সকলের দিকে এলিভেশন ড্রয়িং 1.100 স্কেলে প্রণয়ন করিতে হইবে। কোড অনুসরণকারী 1.200 অথবা 1.100 স্কেল অনুসরণ করিয়া ভবনের নিম্নবর্ণিত কাঠামো, নকশা বা স্ট্রাকচারাল ডিজাইন দাখিল করিতে হইবে এবং উহাতে বর্ণিত ইত্যাদি তথ্যাদি সন্নিবেশ থাকিতে হইবে। যেমন কোড মোতাবেক সিসমিক ডিটেইলিং বা প্যারামিটার জেনারেল নোট, ফাউন্ডেশন ডিটেল প্ল্যান, সেকশন, কলাম, shear wall and retailing wall এর লেআউট অ্যান্ড শিডিউল এবং ডিটেইলিং, বিম লেআউট ও ডিটেইলিং, স্ল্যাবের পুরুত্ব সহ রেইনফোর্সমেন্ট ডিটেল, সিঁড়ির পর্বত থিকনেস বা বেসমেন্ট ডিটেলস, আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের প্ল্যান, সেকশন সহ রেইনফোর্সমেন্ট ডিটেল। প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্যানশন জয়েন্ট বা সিসমিক জয়েন্ট ডিটেল, র্যাম ও লিফট কোডের ডিটেল। কোড অনুসরণপূর্বক বা পঠনযোগ্য যথাযথ স্কেল অনুযায়ী ভবনের নিম্নবর্ণিত মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, অগ্নি নিরাপত্তা নকশা দাখিল করিতে হবে এবং উহাতে নিম্নবর্ণিত তথ্যাদি সন্নিবেশ করিতে হইবে। কোডে উল্লিখিত নীতিমালা অনুযায়ী ইমারত বা স্থাপনা আর বিস্তারিত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রো ও মেকানিক্যাল নকশা, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান সহ প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে ইমারত স্থাপনা বিস্তারিত প্লাম্বিং নকশা। প্রযোজ্য ক্ষেত্রে বিধিমালা বা কোড অনুযায়ী অগ্নি নিরাপত্তা বা অগ্নি নির্বাপন নকশা যাহা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক অনুমোদিত, শীতাতপ নিয়ন্ত্রিত বায়ু চলাচল ও ভেন্টিলেশন ব্যবস্থা, ফায়ার হাইড্রেট ও ফায়ার এক্সটিংগুইশিং ব্যবস্থা, ফায়ার ডিটেকশন, অ্যালার্ম ও জরুরি নির্গমন ব্যবস্থা, বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেল ও সৌর বিদ্যুৎ ব্যবস্থা, আর্থিং বজ্রপাত নিরোধক বা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, পানি সরবরাহ পয় ও পানি নিষ্কাশন পয়েন্ট পরিশোধন ব্যবস্থা, শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, লিফট, এক্সেলেটর, মুভিং ওয়ার্ক ইত্যাদির ব্যবস্থা। আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত প্রতিবেদন ও ডিজাইন ক্যালকুলেশন জমা প্রদান করিতে হইবে। সাইটের মৃত্তিকা পরীক্ষা প্রতিবেদন বা সয়েল টেস্ট রিপোর্ট, ফাউন্ডেশন ডিজাইন ক্যালকুলেশন রিপোর্ট, মেটেরিয়ালস স্পেসিফিকেশন স্ট্রাকচারাল ডিজাইন রিপোর্ট, কারিগরি তথ্যাদি ও কর্মপদ্ধতি কনস্ট্রাকশন ওয়ার্ক সেফটি প্ল্যান দাখিল করিতে হইবে, যাহাতে নির্মাণ কার্যক্রমের কারণে পার্শ্ববর্তী কোনো ইমারত, স্থাপনা, সাইট বা ইউটিলিটি বা সার্ভিস লাইন, রাস্তা বা অন্য যে কোনো অবকাঠামো বা যানমালের ও পরিবেশের ক্ষতিগ্রস্ত না হয়। ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিজাইন ক্যালকুলেশন রিপোর্ট, প্লাম্বিং ও পানি সরবরাহের জন্য প্রযোজ্য ক্ষেত্রে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান এর ক্যালকুলেশন রিপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে অগ্নি নিরাপত্তা ও নির্বাপন এর ক্যালকুলেশন রিপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে বিধিমালা বা কোড অনুযায়ী অগ্নি নিরাপত্তা বা নির্বাপন নকশা যাহা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক অনুমোদিত। নির্মাণ অনুমোদনের আবেদনের প্রেক্ষিতে নির্মাণকালীন সময়ের জন্য কর্তৃপক্ষ কর্তৃক ইমারত বা স্থাপনার স্থাপত্য, কাঠামোগত বা ইলেকট্রোমেকানিক্যাল, প্লাম্বিং নকশা এবং প্রযোজ্য ক্ষেত্রে অগ্নি নিরাপত্তা ও নির্বাপন নকশা নির্মাণে অনুমোদন নকশা হিসাবে গণ্য হইবে। ইমারত বা স্থাপনার সম্পূর্ণ বা আংশিক নির্মাণ শেষে বসবাস বা ব্যবহারের সনদ প্রাপ্তিকে ইমারতের সম্পূর্ণ বা আংশিক অংশের চূড়ান্ত অনুমোদন হিসাবে গণ্য করা হইবে। পরিকল্পনা অনুমোদনপত্র বা বৃহদায়ন প্রকল্প অনুমোদনপত্র গ্রহণ করা থাকলে নির্মাণ অনুমোদন আবেদনকালে মালিকানা সংক্রান্ত কাগজপত্র পুনরায় দাখিল করিতে হইবে। কারিগরি ব্যক্তির বা টেকনিক্যাল পার্সন নকশা বিষয়ে করণীয়, আবেদনকারী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কারিগরি ব্যক্তি তৎকর্তৃক প্রণীত স্ব কারিগরি নকশায় স্বাক্ষর বা ডিজিটাল স্বাক্ষর প্রদান করিবেন। সকল নকশা পরিমাপযোগ্য, ফরম্যাট
ড্রয়িং জেপিইজি পিডিএফ উভয় ফরম্যাটে দাখিল করিতে হইবে। সকল নকশায় নিম্নবর্ণিত তথ্যসমূহ থাকিতে হইবে, যথা আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল, অনুমোদিত স্বাক্ষর, নকশার শিরোনাম, সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তিবর্গের নাম, ঠিকানা, ফোন নাম্বার, সংশ্লিষ্ট পেশাজীবীর ইনস্টিটিউশনের সদস্য নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর, আবেদনকৃত নকশার সংশ্লিষ্ট প্লট বা হোল্ডিং মালিকের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল, আবেদনকারী কর্তৃক প্লট সংলগ্ন রাস্তা বা সড়কের নাম, নকশার শিরোনাম। কোনো ব্যক্তি বিশেষ বা অন্যদের ক্ষেত্রে হোল্ডিং নাম্বার, রাস্তা বা এলাকার নাম প্রযোজ্য ক্ষেত্রে পরিকল্পনা অনুমোদনপত্রের স্মারক নম্বর ও তারিখ। নির্মাণ ও প্রস্তাবিত ব্যবহারের ধরন, সাইটটির যে থানায় অন্তর্ভুক্ত সেই থানা ও মৌজার নাম এবং সিএস অথবা সিএস, এএসএ, আরএস, এমএস দাগ নাম্বার বা প্লট নাম্বার। নির্মাণ অনুমোদনের আবেদন নিষ্পত্তি। নির্মাণ অনুমোদন আবেদন নিষ্পত্তি বিশেষ প্রকল্প সহ সকল ধরনের ইমারত বা স্থাপনার নির্মাণ অনুমোদন আবেদন প্রাপ্তির পর কর্তৃপক্ষ আবেদন ও সংযুক্ত কাগজপত্র পরীক্ষান্তে যাচাই বাছাই করিবে এবং আবেদনটি সম্পূর্ণ কিনা এবং প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সহিত সংযুক্ত অনাপত্তি সমূহের সঠিকতা যাচাইয়ের সংশ্লিষ্ট দপ্তরের মতামত গ্রহণ করিবে। কর্তৃপক্ষের নিকট আবেদনটি অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ চিহ্নিত হইলে আবেদনপত্র প্রাপ্তির 30 দিনের মধ্যে আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্য ও কাগজাদি জমা প্রদানের জন্য লিখিতভাবে অনুরোধ জানাবে। উপবিধি 2 অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও কাগজাদি জমা দেওয়ার অনুরোধ সংবলিত নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে আবেদনকারী প্রয়োজনীয় তথ্য ও কাগজাদি কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করিবেন এবং উক্ত সময়সীমার মধ্যে তিনি চাহিদাকৃত তথ্য ও কাগজাদি জমা প্রদানে ব্যর্থ হইলে দাখিলকৃত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে। কর্তৃপক্ষ আবেদন প্রাপ্তির 60 দিনের মধ্যে অথবা পরবর্তী চাহিত ন্যূনতম তথ্য কার্যাদি সরবরাহ করা হইলে উহা প্রাপ্তি হইতে 30 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করিবে এবং আবেদন অনুমোদিত হইলে অথরাইজ অফিসার বা ক্ষেত্রমত কমিটির অনুমোদিত নকশার উপর ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর প্রদান করিবেন। প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদিত নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইন থেকে আবেদনকারী পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করিয়া নিতে পারিবেন। আবেদনটি প্রত্যাখ্যান করা হইলে অথরাইজ অফিসার বা ক্ষেত্রমতের কমিটি এই বিধিমালা, কোড বা অন্যান্য আইন ও বিধিমালার সুনির্দিষ্ট বিধান ও কারণ উল্লেখপূর্বক বিষয়টি আবেদনকারীকে অবহিত করিতে হইবে। উপবিধি 4 এর অধীনে কোনো সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ হইলে আবেদনকারী 30 দিনের মধ্যে বিধি 32 অনুযায়ী পরিশিষ্ট 4 এর উল্লেখিত ফি পরিশোধ পূর্বক আপিল কমিটি বরাবর আবেদন করিতে পারিবে। উপবিধি 5 এর উল্লেখিত আপিল কমিটি আবেদনের প্রাপ্তির 30 দিনের মধ্যে আপিলটি অনুমোদন বা প্রত্যাখ্যান করিবে এবং আবেদনকারীকে বিষয়টি অবহিত করিবে। আবেদনটি অনুমোদিত হইলে সংশ্লিষ্ট বিধি কমিটি বা অথরাইজ অফিসার অনুমোদিত নকশা সহ অনুমোদনপত্রটি আবেদনকারীকে সরবরাহ করিবেন। উপবিধি 4 অনুযায়ী আপিল সম্পত্তির ক্ষেত্রে আপিল কমিটি আইন স্পষ্টতা ও অধিকতর সিদ্ধান্তের জন্য বিধি 4 এর বিধান অনুযায়ী নগর উন্নয়ন কমিটিতে প্রেরণ করিতে পারিবেন। নগর উন্নয়ন কমিটি বিধি 7 এর অধীন আবেদনের প্রাপ্তির 45 দিনের মধ্যে সুপারিশ প্রদান করিবেন এবং নগর উন্নয়ন কমিটির সুপারিশ পর্যালোচনা করিয়া আপিল কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবে। আবেদন নির্মাণ সংশ্লিষ্ট বিষয়ে আবেদনকারী ও অন্যান্য দায়িত্ব ও কর্তব্য। ইমারত নির্মাণের অনুমোদনে প্রাপ্ত আবেদনকারী কোনো অবস্থাতেই অনুমোদিত নকশা ও দলিলাদির পরিপন্থী কোনো কাজ করিবেন না। অনুমোদনপত্র ইস্যু করিবার পর সংশ্লিষ্ট অথরাইজ অফিসারকে অবহিত না করা পর্যন্ত কোনো নির্মাণ, খনন, অপসারণ বা সাইটে কোনো কাজ শুরু করা যাইবে না। সকল স্থাপত্য কাঠামো
সার্ভিস নকশা তদারকির জন্য যোগ্যতা সম্পূর্ণ কারিগরি ব্যক্তি নিয়োজিত করিতে হইবে। নির্মাণ সম্পর্কিত তথ্যাবলী সংবলিত সাইনবোর্ড ও অনুমোদিত নকশাসমূহের কপি সাইডে সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করিতে হইবে। সকল নির্মাণ, খনন, অপসারণ কাজ বা সাইটের যে কোনো কাজ যোগ্যতা সম্পূর্ণ কারিগরি ব্যক্তি ও কর্তৃক বিধি 16, 17 ও 20 এর বর্ণিত পদ্ধতি অনুসারে তদারকি করিতে হইবে ও ছক 1 বিধি 34 অনুযায়ী তালিকাভুক্ত হইতে হইবে। আবেদনকারী ইমারতের লেআউট প্রদানের কিংবা স্থগিতকৃত কাজ পুনরায় শুরু করিবার কমপক্ষে 15 দিনের পূর্বে নির্ধারিত আবেদনের মাধ্যমে কাজ আরম্ভ করিবার বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করিবেন। প্রকল্পে নিয়োজিত কোনো কারিগরি ব্যক্তির ন্যূনতম নিয়োগ অথবা পরিবর্তন সম্পর্কে কর্তৃপক্ষের 15 দিনের মধ্যে অবহিত করিতে হইবে এবং কারিগরি ব্যক্তি পরিবর্তনের ক্ষেত্রে পূর্ববর্তন কারিগরি ব্যক্তির সম্মতিক্রমে নতুন নিয়োগপ্রাপ্ত কারিগরি ব্যক্তির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত নির্মাণ কাজ স্থগিত থাকিবেন। কারিগরি ব্যক্তি ও আবেদনকারীর মধ্যে কোনরূপ বিরোধ সৃষ্টি হইলে সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে নিষ্পত্তি করিয়া কর্তৃপক্ষকে অবহিত না করা পর্যন্ত নির্মাণ কাজ স্থগিত থাকিবে। ভূমির মালিকানা আবেদনকারী কর্তৃক দাখিলকৃত যে কোনো অসত্য তথ্যের জন্য আবেদনকারী দায়ী থাকিবেন। ইমারত বা স্থাপনার স্থাপত্য, কাঠামোগত, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, অগ্নি নিরাপক প্রতিবেদন সহ যাবতীয় নকশা ডিজাইনের পর্যাপ্ততা, উপযুক্ততার যাবতীয় দায়িত্বভার ক্ষেত্র অনুযায়ী সংশ্লিষ্ট নকশার প্রণয়নকারী স্থপতি, প্রকৌশলী, ডিপ্লোমা স্থপতি, ডিপ্লোমা প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদের উপর বর্তাইবে। ইমারত নির্মাণকালীন যে কোনো ত্রুটি বা দুর্ঘটনা সংক্রান্ত ঝুঁকি প্রশমন করিবার লক্ষ্যে ভবন মালিক, ডেভেলপার বা ঠিকাদার বা নির্মাণ মেয়াদকালীন সময়ের জন্য বাধ্যতামূলক বা দায় বা বীমা গ্রহণ করিবেন। ইমারত নির্মাণ শেষে ব্যবহার শুরু হইতে ন্যূনতম 10 বছর পর্যন্ত বিধি 20 এর উপর বিধি 1 এ বর্ণিত ত্রুটি সময়ের জন্য মালিক বাধ্যতামূলক দায় বীমা গ্রহণ করিবেন। কর্তৃপক্ষের পরিদর্শনের সময় আবেদনকারী বা নিয়োজিত কারিগরি ব্যক্তি প্রয়োজনীয় তথ্য, ড্রয়িং, নিজ খরচে কৃত নির্মাণ উপকরণ পরীক্ষার প্রতিবেদন সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করিবেন। কারিগরি ব্যক্তির দায়িত্ব অবহেলা ইত্যাদি। ইমারত বা স্থাপনার নকশা প্রণয়ন ও পর্যায়ভিত্তিক পরিদর্শন, নির্মাণ তদারকি অথবা শুধু নির্মাণ তদারকি নিযুক্ত কোনো কারিগরি ব্যক্তির ইমারত বা প্রকল্পের সহিত তাহার সংশ্লিষ্ট মেয়াদ নির্মাণ কাজ সম্পূর্ণ হইবার আগে শেষ হইয়া গেলে বিষয়টি 15 দিনের মধ্যে আংশিক কাজ তদারকির প্রত্যয়নপত্র সহ কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে। ইমারত বা কোনো নির্মাণ প্রকল্পের নকশা প্রণয়নে নিযুক্ত কোনো কারিগরি ব্যক্তি কর্তৃক প্রণীত নকশা কর্তৃপক্ষের কর্তৃক অনুমোদনের পর কারিগরি ব্যক্তিকে অবহিত না করিয়া নির্মাণ কাজ শুরু করা হইলে অথবা নির্মাণকালীন সময় অনুমোদিত নকশার ব্যত্যয় করা হইলে সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি অবিলম্বে আবেদনকারীকে লিখিতভাবে সতর্ক করিবেন এবং কর্তৃপক্ষকে অবহিত করিবেন। উপবিধি 2 এর অধীন সতর্ক করা সত্ত্বেও আবেদনকারী নির্মাণ কাজ অব্যাহত রাখিলে কারিগরি ব্যক্তি বিষয়টি কর্তৃপক্ষের অবহিত করিবেন এবং তাহার পেশাজীবী প্রতিষ্ঠানকে অবহিত করিবেন। তিনি উক্ত নির্মাণ কাজে সংশ্লিষ্ট থাকিবেন না মর্মে অবহিত করিয়া উপহার অনুলিপি আবেদনকারীর নিকট প্রেরণ করিবেন। নির্মাণ কাজ আংশিক বা সম্পূর্ণ বা সমপনার্থে বসবাস বা ব্যবহারের সনদ গ্রহণের জন্য নির্মাণ সমাপ্তি সনদ প্রদান গ্রহণ পর্যন্ত কারিগরি ব্যক্তির দায়িত্বের সংশ্লিষ্ট থাকিবেন। নিম্ন বর্ণিত কার্যাবলী কারিগরি ব্যক্তির দায়িত্বে অবহেলা হিসাবে গণ্য হইবে, যথা কারিগরি ব্যক্তির তত্ত্বাবধানে ইমারত বা স্থাপনা নির্মাণ কর্তৃপক্ষের কর্তৃক অনুমোদিত নকশার কোনো ব্যত্যয়, কর্তৃপক্ষের কর্তৃক অনুমোদিত নকশা বা অন্যান্য সার্ভিস সম্পর্কিত কোনো ভুল তথ্য প্রদান, অগ্নি প্রতিরোধক বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত ভুল তথ্য প্রদান,
এবং পরিকল্পনার প্রতিবেদনে ভুল তথ্য প্রদান। নির্মাণ প্রকল্পের তদারকি। আবেদনকারী কর্তৃক নিয়োজিত কারিগরি ব্যক্তি তাহার স্বাক্ষরসহ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত চেকলিস্ট অনুযায়ী স্থাপনা বা প্রকল্পের নির্মাণ কাজ তদারকি প্রতিবেদনে দাখিল করিবেন। উপবিধি 1 এ উল্লেখিত প্রতিবেদনে জমাদানকারী এই মর্মে প্রত্যয়ন করিবে যে সকল ছবি, তথ্য ও প্রতিবেদন জমা দেওয়া হইয়াছে তাহা সম্পর্কিত নির্মাণ কাজের সত্য ও সঠিক চিত্র এবং কাজটি অনুমোদিত নকশা, কোড ও এই বিধিমালা অনুযায়ী সম্পূর্ণ হইয়াছে। উপবিধি 1 এর উল্লেখিত প্রতিবেদনে জমাদানকারী ব্যক্তি কর্তৃক পরবর্তীতে প্রতিবেদনে ভুল ত্রুটি গোচরীভূত হইলে তিনি অনুরূপ ভুল সংশোধন করিবেন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করিবেন। ইমারত বা স্থাপনার নির্মাণকালীন সময়ে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফর্ম বা পদ্ধতি এই অনুসরণক্রমে পর্যায়ক্রমে নিম্ন বর্ণিত প্রতিবেদন জমা প্রদান করিতে হইবে, যথা ভিত্তি বা ফাউন্ডেশন নির্মাণ শুরুর প্রাক্কালে বা নির্মাণের পর, প্লিথ লেভেল এবং প্রত্যেকটি ফ্লোর ও রুফ লেভেল নির্মাণের পর, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোমেকানিক্যাল পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থা এর সংকটপূর্ণ পর্যায়ে সম্পূর্ণ হইবার পরে, নির্মাণ কাজ সম্পূর্ণ হইবার পর অনুমোদিত নকশা ও বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট নির্মাণ সম্পূর্ণ না করা হইলে কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। নির্মাণ সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি ভুল বা অসত্য তথ্য বা কাগজপত্র জমা প্রদান করিলে বা জমাদানের পর সেই অসত্য ও ভুল সম্পর্কে অবগত হইবার পর তাহা সংশোধন করিতে অনিচ্ছুক বা ব্যর্থ হইলে কর্তৃপক্ষ উহার আয়ত্তাধীন এলাকায় সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি বা ব্যক্তিবর্গের কার্যক্রম স্থগিত রাখিতে পারিবে এবং তাহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টিকে সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনকে অবহিত করিবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবে। নির্মাণ সংশ্লিষ্ট নিরাপত্তা ও তদারকি। ইমারতের নকশা প্রণয়ন, ইমারতের নির্মাণকাল, ইমারতের নির্মাণ শেষে অথবা ব্যবহারের সময় ত্রুটিপূর্ণ নকশা বা ভুল তথ্য প্রদান, ডিজাইনে বর্ণিত স্পেসিফিকেশন হইতে অপেক্ষাকৃত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, নির্মাণ নকশার ব্যত্যয় করিয়া নির্মাণ কাজ পরিচালনা, নির্মাণ নকশায় বর্ণিত নির্মাণ সামগ্রীর ব্যবহার না করিয়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে নির্মাণজনিত ত্রুটি এবং অন্যান্য আনুষঙ্গিক ত্রুটির জন্য নিম্ন বর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠান স্ব দায়িত্বে অবহেলা ও সংশ্লিষ্ট নির্মাণ ত্রুটির জন্য দায়ী থাকিবেন, যথা বিধি 37 অনুযায়ী আবেদনকারীর সহিত চুক্তিবদ্ধ কারিগরি ব্যক্তি, নির্মাণ তদারকিতে নিযুক্ত কারিগরি ব্যক্তি, ভবন মালিক, আবেদনকারী, ডেভেলপার বা ঠিকাদার। নির্মাণ কাজের মাধ্যমে কোনো রাস্তায় বা স্থানে জনসাধারণের জন্য বাধা, বিপত্তি অথবা অসুবিধার সৃষ্টি হইলে আবেদনকারী কর্তৃক উক্ত স্থানে অস্থায়ী ঘের, জীবন রক্ষাকারী বাধা বা শেড বা বিকল্প চলাচল পথ তৈরি করিয়া জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করিতে হইবে। নির্মাণ প্রকল্পের দ্রব্যাদি ও জিনিসপত্র জনপদ করিতে হইবে, অন্যথায় শনাক্তকৃত বিচ্যুতি বা অসঙ্গতি লিপিবদ্ধ করিয়া আবেদনটি করিতে হইবে। বসবাস বা ব্যবহার সনদপত্রের নবায়নের জন্য দাখিলকৃত আবেদন প্রত্যাখ্যান করা হইলে আবেদনকারী 30 দিনের মধ্যে আপিল কমিটির আবেদন করিতে পারিবে। উপবিধি 23(1) উল্লেখিত কারণ থাকা সত্ত্বেও বসবাস বা ব্যবহার সনদপত্র নবায়ন না করা হইলে তৎসন্ন ইমারতের স্বত্বাধিকারী বা কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা দায়বদ্ধ থাকিবেন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। নির্মাণ অনুমোদনপত্রের মেয়াদ। 1. বিধি 14 এর উপবিধি 1 এর অধীন প্রদত্ত ইমারত বা অবকাঠামোর নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে 5 বছর
এরূপ মেয়াদকালের মধ্যে কমপক্ষে ইমারতের পিথ লেভেলের পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ করিতে হইবে। আবেদনকারীর উপবিধি 1 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ব্যর্থ হলে নতুন করিয়া অনুমোদনপত্র গ্রহণ করিতে হইবে। অনুমোদিত নকশা সংশোধন। এই বিধিমালার জারির পূর্বে অনুমোদিত বা নির্মিত বা নির্মীয়মান উভয় ক্ষেত্রে ভবনসমূহের সর্বমোট ক্ষেত্রফল তলা প্রতি ক্ষেত্রফল অপরিবর্তিত ও নকশার বহি অবয়ব দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা অনুমোদিত পরিমাপের মধ্যে রাখিয়া যে আইনে নকশা অনুমোদিত হইয়াছে সে আইন অনুযায়ী অভ্যন্তরীণ পরিবর্তন ও সংশোধন হইবে। আমাদের এই লাইভ প্রোগ্রামের মধ্যে যদি কোনো ধরনের বিরতির বা বিষয় যদি আমরা চাচ্ছি না নিতে, তারপরেও যদি কোনো ইলেকট্রিক্যাল কোনো কারণে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা দুঃখিত। ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউয়াস চলবে।